আশা করি শোনা যাচ্ছে আমার কথা। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। আহ, নিউটনিয়ান বলবিদ্যা এটা অবশ্যই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস হবে। তো এখানে আমরা সংজ্ঞামূলক যে জিনিসপত্র সেগুলো বেশি না পড়ে আমরা শুধুমাত্র সূত্র এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর দিকে বেশি ফোকাস করব। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে নিউটনের বলবিদ্যা। চ্যাপ্টারটা বল সংক্রান্ত। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বল। আচ্ছা, বল কি? তো আমরা বলের যদি আমরা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন সেটা নিয়ে কথা বলি, সেটা কিন্তু আসে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? নিউটনের দ্বিতীয় সূত্র বলে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে? ভরবেগ কি? ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। এখন ভরবেগের পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে? ভরবেগের পরিবর্তন বলতে বোঝাচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগ বলতে কি বোঝায়? শেষ ভরবেগ বলতে বোঝায় আমরা যদি শেষ বেগকে ধরি ভি, তাহলে শেষ ভরবেগ হচ্ছে এম ভি এবং আদি ভরবেগ হচ্ছে এম ইউ, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এখন এটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলে সেটা আমরা কি পাবো? ভরবেগের পরিবর্তনের হার। তো এটাই বলেছেন নিউটন, যে কোনো একটা বস্তু ধরে যে বালকটা একটা পাথরকে ধাক্কা দিচ্ছে, এই যে একটা ফোর্স প্রয়োগ করছে, এই ফোর্সটা হবে এই বস্তুটার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ এই বস্তুটার ভর যদি হয় এম, তাহলে এই বস্তুটার উপর প্রযুক্ত বল এফ ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা যে বলের যে বিখ্যাত সূত্রটা আছে সেটা কিন্তু আমরা প্রতিপাদন করতে পারি। আমরা যদি এখানে এমটাকে কমন নিই তাহলে এখানে কি পাই? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা মানে কি? এটা মানে হচ্ছে ত্বরণ। তাহলে এফ সমানুপাতিক এম এ। এখানে আমরা যদি একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি কে, তাহলে এফ ইকুয়ালস টু কে ইন্টু এম এ। সাধারণ ক্ষেত্রে কে এর মান ধরা হয় 1, কে ইকুয়ালস টু 1। তো কে ইকুয়ালস টু 1 যদি আমরা বসে তাহলে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এই সূত্রটা আমরা এসএসসি তেও পড়ছি। এফ ইকুয়ালস টু এম, এটা হচ্ছে বল সংক্রান্ত ফান্ডামেন্টাল সূত্র। তো এখানে যে বলটা আছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, সেটা হচ্ছে মোট বল, অর্থাৎ লব্ধি বল। তো সেই কারণে আমরা এই সূত্রটাকে এভাবে লিখে থাকি, সামেশন এফ ইকুয়ালস টু এম এ। সামেশন এফ ইকুয়ালস টু এম এ। এটা না বোঝার কিছু নেই, আশা করি সবাই বুঝতে পারছো। এখন এর রিলেটেড আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। দেখো, এটা হচ্ছে সাস্ট এ ইউনিট 19-20 আসা প্রশ্ন। এখানে এই প্রশ্নটা বলেছে 1.5 কেজি ভরের একটি বল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা 7.5 নিউটন হলে বলটির ত্বরণ কত? আচ্ছা, তাহলে দেখো, একটা বল নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে। তো নিচের দিকে যে বলে পড়ে সেটা হচ্ছে কি? মহাকর্ষ বল। পৃথিবীর ক্ষেত্রে সেটা অভিকর্ষ বল। সেটা কত? সেটা হচ্ছে এম জি। নিচের দিকে ফোর্স হচ্ছে এম জি। এখন বাতাস তাকে উপরের দিকে একটা বাধা প্রয়োগ করছে, তো এই বলটাকে আমরা ধরি এফ বি। সেটা কত? সেটা হচ্ছে 7.5 নিউটন। এটা হচ্ছে বাতাসের বাধা। তাহলে এইখানে আমাদের যে সূত্রটা আমরা পড়লাম একটু আগে, সেটা হচ্ছে কি? সামেশন এফ ইকুয়ালস টু কি? এম এ। এই সূত্রটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম। এখন সামেশন এফটা কি? সামেশন এফটা হচ্ছে লব্ধি বল। এটার পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে লব্ধি বল। লব্ধি বল। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে একটা বল নিচের দিকে কাজ করছে আর একটা বল উপরের দিকে কাজ করছে। তাহলে এখানে লব্ধি বল কত? লব্ধি বল এম জি মাইনাস এফ বি, তাই না? অর্থাৎ এখানে আমরা লব্ধি বল বলতে পারি এম জি মাইনাস এফ বি ইকুয়ালস টু এম এ। আমাদের জানতে চাইছে বলটির ত্বরণ কত। ত্বরণ কত মানে এর মান কত, সেটা আমাদের থেকে জানতে চাইছে। তাহলে এখানে আমাদের সবকিছুর মানই দেওয়া আছে, শুধুমাত্র আমাদের বের করতে হবে এর মান। তাহলে এ ইকুয়ালস টু এম জি মাইনাস এফ বি ডিভাইডেড বাই এম। এম জি
বস্তুর ভর কত? 1.5 কেজি। 1.5 গুণন জি এর মান 9.8 মাইনাস বাতাসের বাধা কত? 7.5 নিউটন ডিভাইডেড বাই এম 1.5। তাহলে এটা ক্যালকুলেশন করো, তাহলে কত হয়? ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর নিয়ে বসবা তোমরা পড়তে, ঠিক আছে? তাহলে 1.5 গুণন 9.8 মাইনাস 7.5 ডিভাইডেড বাই 1.5, তাহলে আসে 4.8 নিউটন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি 4.8 নিউটন। বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এখানে দেখো সূত্রটা খুবই সিম্পল। এখানে সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, বাট এই রিলেটেড ম্যাথগুলা এই রিলেটেড ম্যাথগুলো একটু মাথা খাটিয়ে করতে হয়। যেমন আমরা এই পরের ম্যাথটা দেখি। এখানে বলেছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাড়ির চালক 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাড়ির চালক 40.5 মিটার দূরে একটি শিশুকে রাস্তার উপর দেখতে পেলেন। সাথে সাথে ব্রেক করায় শিশুটির 50 সেন্টিমিটার সামনে এসে গাড়িটা থেমে গেল। গাড়িটি থামতে কত সময় লাগলো এবং কত বল প্রয়োগ করা হয়েছে? দুইটা এখানে আমাদের দুইটা অ্যান্সার, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে কত বল প্রযুক্ত করা হয়েছে, দুইটা অ্যান্সার। আচ্ছা, এগুলো দেখো যে এফ ইকুয়ালস টু এম এ একটা সাধারণ সূত্র, বাট এখানে ম্যাথগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু মানে একটু মাথা খাটিয়ে করার মতো। আচ্ছা, আমরা একটু বিষয়টা ভেঙে দেই। বলা হয়েছে যে একটা গাড়ি, এখানে আদিবেগ দেওয়া আছে ইউ ইকুয়ালস টু 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে নাও, 72কে মিটার পার সেকেন্ডে নিলে কত হয়? 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। এটা যদি করো তাহলে আদিবেগ এর মান আসে হচ্ছে, আদিবেগের মান কত আসবে? আদিবেগের মান আসবে 20 মিটার পার সেকেন্ড। এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করো, তাহলে দেখবা আদিবেগ ইউ এর মান হচ্ছে এত। এখন 40.5 মিটার দূরে শিশুটাকে দেখতে পাইছে, 40.5 মিটার দূরে শিশুটাকে দেখতে পাইছে। অর্থাৎ একটা গাড়ি চলছিল, ধরো এটা রাস্তা, এই রাস্তার উপর একটা গাড়ি চলছিল, এটা হচ্ছে ধরো গাড়ি, গাড়ি আদিবেগে চলছিল সামনের দিকে, ইউ আদিবেগে চলছিল। এখন সামনে যখন একটা বালককে দেখতে পাইছে, এখানে যখন একটা বালককে দেখতে পাইছে, এই বালকটার দূরত্ব কত? এই বালকটার দূরত্ব এখান থেকে হচ্ছে 40.5 মিটার। তারপর বালকটাকে দেখতে পাওয়ার পর গাড়ির চালক ব্রেক করেছেন, এবং ব্রেক করার পর উনি এসে থামছেন হচ্ছে 50 সেন্টিমিটার সামনে, মানে বালকের 50 সেন্টিমিটার সামনে। অর্থাৎ তার অতিক্রান্ত দূরত্ব কত? তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে গাড়ি চালকের অতিক্রান্ত দূরত্ব, 50 সেন্টিমিটার কম। মানে 40.5 মিটার থেকে 50 সেন্টিমিটার তুমি যদি বাদ দাও তাহলে কত থাকে? তাহলে থাকে হচ্ছে 40 মিটার। 40 মিটার, অর্থাৎ গাড়ির চালক যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা এস ইকুয়ালস টু 40 মিটার, এতটুকু দূরত্ব অতিক্রম করেছেন। এখন জানতে চাইছে কত সময় লাগলো এবং কত বল প্রয়োগ করতে হলো। এখানে গাড়ির ভর এম, এটা ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 1000 কেজি, 1000 কেজি গাড়ির ভর দিয়ে দিয়েছে। এন্ড বলেছে যে কত বল প্রযুক্ত করতে হয়েছে গাড়িটিকে থামাতে এবং কত সময় লেগেছে গাড়িটি থামতে। তো এখানে যে মন্দনটা দেওয়া হয়েছে, যখন গাড়ি চালক বালকটিকে দেখতে পাইছে তখন কি ব্রেক চাপছে, ব্রেক চাপার কারণে একটা মন্দন প্রাপ্ত হয়েছে গাড়িটা, তাই কিনা? একটা মন্দন প্রাপ্ত হয়েছে, সেই মন্দনটা আমরা ধরি, মন্দনটা ধরো হচ্ছে এ। তাহলে এখন এখানে যে 40 মিটার দূরত্বে গিয়ে থেমে গেল, থেমে যাওয়ার পর বেগ কত হয়েছে বলতো? শেষ বেগ এখানে ভি ইকুয়ালস টু হয়েছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা মন্দনটা যদি বের করতে চাই, তাহলে মন্দনটা বের করতে গেলে এখানে ফর্মুলা কি? ত্বরণ বা মন্দনের ফর্মুলা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ
ডিভাইডেড বাই টি। শেষ বেগ হচ্ছে 0, আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 20। এবং সরি, এটা না, আমাদের শুধু এখানে স্মরণ দেওয়া আছে, তাহলে আমরা সময় সাহায্যে তো বের করতে পারবো না। আমাদের ত্বরণ বের করতে গেলে এই সূত্রটা কাজে লাগবে। দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এখানে মাইনাস দিয়েছি তো সরাসরি আমাদের কি বের হবে? মন্দন বের হবে, অর্থাৎ এ বের হবে। তাহলে শেষ বেগ তো 0, তাহলে এখানে আমরা এ এর ফর্মুলাটা পাবো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। ইউ এখানে কত? 20, এর পুরো স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস, 40 মিটার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসে? এটা ক্যালকুলেশন করলে আসবে 20 এরপর স্কোয়ার, 20 এরপর স্কোয়ার ডিভাইডেড বাই 80, তাহলে আসবে 5 মিটার পার সেকেন্ড মাইনাস 2। এটা আসলে আমাদের ত্বরণের মান। এখন এই যে বল কত? বল এফ ইকুয়ালস টু কি? বল এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এম আরোহী সহ গাড়ির ভর দেওয়া আছে 1000 কেজি, 1000 গুণন এ, ত্বরণ হচ্ছে 5, তাহলে কত? 5000। 5000কে আমরা লিখতে পারি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন। দেখো আমাদের বলের মান কিন্তু বের হয়ে গেছে। বলের মান হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন। তাহলে বোঝো আমাদের কিন্তু দেখো এখানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন, অন্য কোনো অপশানে নাই, এ বি সি তিনটা অপশান আছে শুধুমাত্র। তাহলে এই যে এটাই আমাদের সঠিক অ্যান্সার। আমাদের এখানে সময় বের করার দরকারও নেই, তুমি যদি চাও তাহলে বের করতে পারো, কিন্তু এখানে তো আমাদের এমসিকিউ অ্যান্সার দিতে হবে, তাই কি না? তাহলে এখানে একটু ট্রিক খাটাতে হবে, যে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে আমরা দেখে যদি অ্যান্সার বুঝতে পারি তাহলে আমাদের আর ফার্দার যাওয়ার দরকার নেই। তো আমরা যেহেতু বলটা বের করে ফেলছি এবং সময়টা আলাদা এবং বল এখানে স্পেসিফিক সি নাম্বার অ্যান্সার আছে, তো আমরা সময়টা বের করব না। তবে আমি দেখাই দিই সময়টা বের করার। দেখো সময় বের করাটাও ইজি, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, এটা আমরা জানি। তাহলে আমরা জানি যে গাড়িটা 40 মিটার দূরে গিয়ে থেমে গেছে, মানে শেষ বেগ কত? 0। তাহলে টি ইকুয়ালস টু ভি এর মান যদি 0 বসে তাহলে ইউ ডিভাইডেড বাই এ, আদিবেগ কত ছিল? 20, এবং ত্বরণ হচ্ছে বের করেছিলাম 5 মিটার পার সেকেন্ড মাইনাস 2, তাহলে এখানে আসে 4 সেকেন্ড। তার মানে সময় 4 সেকেন্ড এবং বল 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। আশা করি বোঝা গেছে। এই ধরনের ম্যাথগুলো আসলে তোমাদের প্রথমে দেখতে হবে কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেখো আমি কি করলাম, প্রথমে কি কি ইনফরমেশন দেওয়া আছে আমি সেগুলো কিন্তু দেখে নিয়েছি। তারপর আমি একটু মানে ঘটনাটা কি হয়েছে সেটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি। তারপর যে কোন ফর্ম কি বের করতে হবে সেটা বুঝতে পারছি। আমাদের বের করতে বলছিল কত? বল এফ ইকুয়ালস টু কি? বল এফ ইকুয়ালস টু এম এ, ভর গুণন ত্বরণ। তাহলে আমাদের ভরটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি? ত্বরণ। আমাদের বের করতে হবে ত্বরণ। তাহলে ত্বরণটা বের করার জন্য যে ফর্মুলাটা প্রয়োজন সে ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। আমাদের এখানে দেওয়া আছে এস, আমাদের দেওয়া আছে ইউ, আমাদের দেওয়া আছে ভি। তাহলে কোন ফর্মুলার সাহায্যে তৈরি করতে ত্বরণটা বের করতে পারবো? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা ত্বরণটা বের করতে পারবো, দেন ত্বরণটা বের করলেই বলটা বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে বলতে পারো। দূরত্বে গিয়ে থেমে গেল, থেমে যাওয়ার পর বেগ কত হয়েছে বলতো? শেষ বেগ এখানে v ইকুয়ালস টু হয়েছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা মন্দনটা যদি বের করতে চাই, আচ্ছা আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আমরা এই রিলেটেড আরেকটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে বলা হয়েছে যে 500 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। 500 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, মানে এখানে বেগটা দেওয়া আছে আদি বেগ। ব্রেক চেপে গাড়িটিকে 50 মিটার দূরে থামানো হলো। যদি রাস্তার ঘর্ষণজনিত বল 100 নিউটন হয় তবে ব্রেক জনিত বলের মান কত? আচ্ছা এখানে প্রথম কথা হচ্ছে, ধরো এটা রাস্তা, গাড়িটা, এটা হচ্ছে গাড়ি, আমাদের গাড়ি আঁকানোর সময় না আমরা বৃত্ত আঁকাচ্ছি, এটা হচ্ছে গাড়ি। এখন গাড়িটাকে যদি থামাতে হয়, তাহলে ব্রেক দিতে হবে। গাড়িটার ধরো গতি ছিল এদিকে, এদিকে ছিল গতি, এখন ব্রেক যদি প্রয়োগ হয় তাহলে গাড়ির ব্রেকটা গতির বিরুদ্ধে কাজ করে না, গতির বিরুদ্ধে একটা ফোর্স প্রয়োগ করে, অর্থাৎ মন্দন প্রয়োগ করে। তাহলে গাড়ির যে আদিবেগটা ছিল ইউ,
এটা হচ্ছে কত 60 কিলোমিটার/আওয়ার। 60 কিলোমিটার/আওয়ার। আমরা আগে ইনফরমেশনটা দেখে দিই, তারপর আমরা ভিজুয়ালাইজ করছি বিষয়টা। দাঁড়াও, 60 কিলোমিটার/আওয়ার। আমাদের কি কি ইনফরমেশন আছে সেগুলো আগে লিখে নিতে হবে। তাহলে 60 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে প্রকাশ করো, তাহলে কত হয় 60.67 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আদিবেগ। এই আদিবেগে গাড়িটা চলছিল 16.67 মিটার/সেকেন্ড এ বেগে চলছিল। এখন কি করা হয়েছে, ব্রেক প্রয়োগ করা হয়েছে। তাহলে ব্রেক যদি প্রয়োগ করা হয়, তাহলে এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে ব্রেকজনিত বল। ব্রেকজনিত বলকে আমরা প্রকাশ করলাম হচ্ছে এফ বি দ্বারা। ওটা হচ্ছে ব্রেকজনিত বল, পিছনের দিকে কাজ করবে। আবার যে ঘর্ষণ বল, সেটাও তো কি পিছনের দিকে কাজ করে, ঘর্ষণ বল। এটাকে আমরা প্রকাশ করলাম এফ কে দ্বারা। তাহলে যে তোমার তাহলে এখানে কি বের করতে বলেছে, এখানে বের করতে বলছে ব্রেকজনিত বলের মান কত, ঘর্ষণের মান দিয়ে দিয়েছে। এখন গাড়িটা ধরো এই যে ব্রেক প্রয়োগ করা হয়েছে এবং ঘর্ষণজনিত বলের মান এফ কে, গাড়িটা এই পয়েন্টে এসে থেমে গেল, মানে এখানে শেষ বেগ ভি এর মান কত 0। তাহলে তোমাকে বের করতে বলেছে এখানে এফ বি ইকুয়ালস টু হোয়াট, মানে তোমার ইনফরমেশনগুলো হচ্ছে এরকম, আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, এফ কে এর মানও দেওয়া আছে, এফ কে ঘর্ষণজনিত বলের মান এটাও দেওয়া আছে। এটা কত, এটা হচ্ছে 100 নিউটন। এন্ড তোমাকে বলেছে যে এফ বি এর মান কত, মানে ব্রেকজনিত বলের মান কত। তো এইখানে আমরা ওই একই সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে সামেশন এফ ইকুয়ালস টু এম এ, সামেশন এফ ইকুয়ালস টু এম এ। এখন এখানে এম এর মানও দেওয়া আছে, এম এর মান হচ্ছে কত, এম এর মান হচ্ছে 500 কেজি। এখন সামেশন এফ, এটা কি বলতো, লব্ধি বল। এখানে লব্ধি বল দুইটা, এই দেখো ঘর্ষণ বল আর ব্রেকজনিত বল দুইটাই গতির বিপরীত দিকে কাজ করে। অর্থাৎ এখানে বল দুইটা কি হবে, দুইটা বলের দিক একই দিক, একই দিকে হলে ভেক্টর নিয়ম অনুসারে কি হয়, যোগ হয়। তাহলে এখানে দুইটা বল যোগ হবে, এফ বি প্লাস এফ কে, এটা গোলসটা আমরা বলতে পারি এম এ। এখন কথা হলো আমাদের বের করতে হবে এফ বি। এখানে সবকিছুর মানই আছে, শুধুমাত্র ত্বরণ ত্বরণ এর মান দেওয়া নেই। আমরা কিন্তু ত্বরণ এর মান বের করতে পারি। উম, কেউ কি আছো তোমরা, কেউ কি দেখছো? আচ্ছা, তাহলে আমরা ত্বরণ এ এর মানে যে আগে যেভাবে বের করলাম সেভাবে কিন্তু বের করতে পারি। এখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এখানে আসলে ত্বরণ না, এখানে কাজ করছে মন্দন। তাহলে এটা ইকুয়ালস টু কি, এ ইকুয়ালস টু ভি এর মান কত 0, তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। ইউ আদিবেগের মান কত 16.67, এরপর স্কোয়ার ডিভাইডেড বাই 2s। আচ্ছা, এস এর মানও কিন্তু দিয়ে দিয়েছে, সেটা কত 50 মিটার, অতিক্রান্ত দূরত্ব এস এর মান 50 মিটার। আচ্ছা, তাহলে এখানে 50, তাহলে এম এর মান কত, এর মান কত পাবে, মন্দনের মান পাওয়া যাবে 16.67 স্কোয়ার ডিভাইডেড বাই 100, তাহলে আসে 2.77 মিটার/সেকেন্ড মাইনাস 2। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে এফ বি মানে ব্রেকজনিত বলের মান কত, এফ বি এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমাদের সব ইনফরমেশনই দেওয়া আছে, তাহলে এফ বি এটা ইকুয়ালস টু হচ্ছে এম এ মাইনাস এফ কে। তাহলে এম 500, এ ত্বরণ মন্দন 2.77
মাইনাস এফকে, এফকে এর মান কত 100 নিউটন। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে 500 ইন্টু 2.77 মাইনাস 100, তাহলে 1290 নিউটন। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ই 1290 নিউটন। আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এবার নেক্সট প্রবলেম না, আমাদের নতুন টপিক। আমরা বল সম্পর্কে পড়লাম। আসলে নিউটন বলবিদ্যা চ্যাপ্টারের অনেক টপিক। আমরা যদি ফিজিক্স ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে নিউটনের বলবিদ্যা থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন এসে থাকে। এবং নিউটনের বলবিদ্যা বলা যায় তুলনামূলক ফার্স্ট পেপারের মধ্যে সবচেয়ে কঠিন চ্যাপ্টার। এখানে কঠিন হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে টপিক অনেক বেশি। আচ্ছা, এখন আমরা নতুন টপিকে চলে যাচ্ছি, বলের ঘাত। তো আমি আগে বলছি এখানে আমরা সংজ্ঞামূলক কোনো কথাবার্তা বলবো না, শুধুমাত্র আমরা সূত্র প্রতিপাদন করব এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভে ফোকাস করব, কারণ আমাদের এগুলোই লাগবে অ্যাডমিশন টেস্টে, আমাদের সংজ্ঞামূলক জিনিসপত্র পড়ে লাভ নেই। তো এখানে বলের ঘাত, বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে সিম্পলি বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। মানে ধরো এটা হচ্ছে একটা ব্যাট, ব্যাটে এসে বল লাগছে, ব্যাটে এসে বল লাগছে। তাহলে ব্যাটে এসে বল লাগলে যতক্ষণ বল এবং ব্যাটের সংস্পর্শ মানে স্পর্শ করেছিল, মানে বল যতক্ষণ প্রযুক্ত হয়েছে বলের উপর, ততক্ষণ যে সেই টাইমটা তো আছে টি, সেই টাইমটাকে ধরছি টি। এবং যত বল ব্যাটসম্যান বলের উপর প্রযুক্ত করেছে তার গুণফল হচ্ছে বলের ঘাত। তো বলের ঘাত এটাকে প্রকাশ করা হয় জে দ্বারা। কি দ্বারা? জে দ্বারা। বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা। অর্থাৎ বলের ঘাত জে, এটা ইকুয়ালস টু বলের ঘাত জে, এটা ইকুয়ালস টু জে ইকুয়ালস টু বল গুণন সময় এফ ইন্টু টি। এটা সূত্র, এটা হচ্ছে বলের ঘাতের একটা সূত্র। আমরা এই সূত্র থেকে আরো কয়েকটা সূত্র নিয়ে আসবো আস্তে আস্তে। জে ইকুয়ালস টু এফ টি। এখন দেখো এফ এটা ইকুয়ালস টু কি? এফ এটা ইকুয়ালস টু হচ্ছে এম এ ইন্টু টি। এখন ত্বরণ এ এটা ইকুয়ালস টু কি? ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি। এখন টি আর টি এখানে কাটাকাটি, তাহলে থাকে কি? তাহলে থাকে এম ভি মাইনাস এম ইউ। তার মানে এখানে একটা জিনিস অবজার্ভ করতে পারছো, এমভি কি? এমভি হচ্ছে শেষ ভরবেগ, আর এমইউ কি? এমইউ হচ্ছে আদি ভরবেগ। তার মানে বলের ঘাত, বলের ঘাত আসলে অন্য কিছু না, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনকে বলা হয় সে বস্তুর বলের ঘাত। আচ্ছা, তাহলে আমরা জে ইকুয়ালস টু কি প্রথম সূত্র থেকে পেলাম? এফ টি। তাহলে এখানে জে ইকুয়ালস আবার বসাতে পারি কি? এফ ইন্টু টি ইকুয়ালস টু ডেল পি। ডেল পি মানে কি? ভরবেগের পরিবর্তন। তাহলে এফ ইন্টু টি ইকুয়ালস টু ডেল পি। তো এই যে বক্স আকারে যে সূত্র কয়েকটা আমরা দিলাম, আমি দেখালাম, সেই সূত্র কয়েকটা মাথায় রাখার প্রয়োজন। তবে এই যে এই প্রতিপাদনটা মাথায় রাখলে আসলে ভালো হয়। তাহলে সূত্রগুলো কানেক্ট করতে খুব মানে সূত্রগুলো আলটিমেটলি তোমাকে মুখস্থ করতে হবে, তাই না? তো মুখস্থ জিনিসটা আসলে মনের ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশন যদি না আসে যে কোথা থেকে আসছে সূত্রগুলো, তাহলে কিন্তু মুখস্থ ভাবে হয় না। তো এইভাবে এই যে আমি যে একটা সিকোয়েন্স ওয়াইজ আমি একটু প্রতিপাদন করে দিলাম, এই প্রতিপাদনটা অনেক বড় না, এটা জাস্ট যদি মাথায় রাখো তাহলে এখান থেকে মানে যে কোনো লাইন থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে, যে কোনো লাইনটাই আমাদের কাজে লাগতে পারে, তো সেটা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা বলের ঘাতের কনসেপ্টটা পড়লাম, এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। আচ্ছা, এখানে বলেছে 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান, 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান 160 গ্রাম ভরের একটি বলকে তুমি ব্যাট দিয়ে আঘাত করলে বলটি
বেগে, আচ্ছা এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল। ব্যাট বলের সংঘর্ষের স্থায়িত্বকাল যদি 10 মিলিসেকেন্ড হয়, তাহলে তুমি গড়ে কত বল প্রয়োগ, কত নিউটন বলে আঘাত করেছো। আচ্ছা, বিষয়টা বুঝছো, মানে এখানে এটা হচ্ছে ব্যাট, ব্যাটার বলের সংঘর্ষ হয়েছে, তো বল যখন আসছে তখন বলের বেগ ছিল কত, বল যখন আসছে তখন বলের বেগ, আদি বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। এখন যখন ব্যাটের আঘাত করছে বলটা, তখন আঘাত করার পর ফেরত গিয়েছে কত বেগে, 25 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বলেছে কত বলে তুমি বলটাকে আঘাত করেছো, এবং স্থায়িত্বকাল, ব্যাটার বলের সংঘর্ষের স্থায়িত্বকাল দেওয়া আছে 10 মিলিসেকেন্ড। আচ্ছা, কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। আমাদের ইনফরমেশন দেওয়া আছে প্রথমত আদি বেগ ইউ ইকুয়ালস টু কত, 15 মিটার পার সেকেন্ড। এখন একটা জিনিস দেখো, এখানে এটা খুবই মানে মনোযোগ দিতে হবে বিষয়টা, এটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে আদি বেগ এর দিক কিন্তু এইদিকে এবং শেষ বেগের দিক কিন্তু এইদিকে, অর্থাৎ দুইটা বেগের দিক কিন্তু পরস্পর বিপরীত দিকে। তাহলে একটাকে যদি তুমি ধনাত্মক ধরো, আরেকটাকে ধরতে হবে ঋণাত্মক, অর্থাৎ আদি বেগ ধরেছো তুমি 15 মিটার পার সেকেন্ড, এটা কি ধনাত্মক, তাহলে শেষ বেগটা ধরতে হবে -25 মিটার পার সেকেন্ড, এটা ধরতে হবে। এখন আহ, বস্তুটার মানে বলটার ভর দেওয়া আছে কত, বলটার ভর দেওয়া আছে 160 গ্রাম, 160 গ্রাম, 160 গ্রাম কেজিতে প্রকাশ করলে কত হয়, 0.16 কেজি। এটা হচ্ছে বলটার ভর, এবং যে স্থায়িত্বকাল সংঘর্ষের সেটা হচ্ছে 10 মিলিসেকেন্ড, 10 মিলিসেকেন্ড। এখন তোমাকে বলেছে যে কত বলে তুমি আঘাত করেছো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আহ, বলের ঘাতের যে সূত্রটা যদি আমরা পড়েছি সেটা যদি ইউজ করি তাহলে হয়ে যাবে। তো আমরা বলের ঘাতের যে সূত্রটা পড়েছি সেটা কি বলতো, এফ টি ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ। তাহলে এখানে এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখন আমাদের দেখো সব কিছু ইনফরমেশনই দেওয়া আছে বল বের করার জন্য, শুধুমাত্র ইনফরমেশনগুলো বসিয়ে দাও। দেওয়া আছে এখানে এমটা কমন নাও, তাহলে আরো সোজা হয় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ডিভাইডেড বাই টি। তাহলে এম এর মান হচ্ছে 0.16, ভি এর মান হচ্ছে 15, সরি ভি এর মান হচ্ছে 25। আচ্ছা, ইউ এর মান ধরো ঋণাত্মক, ভি এর মান ধরো ধনাত্মক, ইউ এর দিকটা ধরো ঋণাত্মক এবং ভি এর দিকটা ধরো ধনাত্মক। তাহলে 25 মাইনাসে মাইনাসে প্লাস 15, দেখো ভি এর মানটা ধরেছো ধনাত্মক, এই দিকটা ধনাত্মক, তাহলে ইউ এর মানটা কি হবে, ঋণাত্মক, তাহলে আমাদের ধনাত্মক অ্যান্সার আসছে আর কি। এখন ইউ এর মানটা -15, তাহলে মাইনাস ইউ আছে, তাহলে মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে কি প্লাস। এখন টি এর মান কত, এখানে 10 মিলিসেকেন্ড, 10 সেকেন্ড না কিন্তু, এখানে ভুল করছে, মানে 10 মিলিসেকেন্ড, মানে 10 × 10⁻³ তাহলে এটা ক্যালকুলেশন করো, জাস্ট ক্যালকুলেটর চাপ দিলেই হয়ে যাবে। দেখো কত, 40 ইন্টু 0.16 ডিভাইডেড বাই 10 × 10⁻³ 6.4 ডিভাইডেড বাই 10 × 10⁻³ তাহলে সে 640 নিউটন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, 640 নিউটন। আশা করি বুঝতে পারছো।
আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম বলেছে যে 1.82 ইন্টু 10⁻⁻19 নিউটন বল, নিউটন মানের একটা বল একটি ইলেকট্রনের উপর কাজ করেছে কত সেকেন্ড ধরে? 1.6 ইন্টু 10⁻⁹ সেকেন্ড ধরে। বেগের পরিবর্তন কত? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি ইনফরমেশন দিচ্ছে আগে আমরা একটু লিখে নিই। সেটা হচ্ছে এফ বল, এটা হচ্ছে 1.82 ইন্টু 10⁻⁻19 নিউটন। এখানে যে সময়টা দিয়েছে টি, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ সেকেন্ড। এখন বলেছে বেগের পরিবর্তন কত, মানে ভি মাইনাস ইউ, অথবা এটাকে বলতে পারো কি ডেল ভি। বেগের পরিবর্তন এটা কত তোমার থেকে জানতে চাইছে। এবং আমরা সবাই জানি ইলেকট্রনের ভর কত। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা দেখো দেওয়া নেই প্রশ্নে, কারণ ধরে নিয়েছে যে তুমি ইলেকট্রনের ভর আসলে জানো। এখন আমরা বলের ঘাতের যে সূত্রটা পড়লাম সেটা কি পড়লাম? এফটি ইকুয়ালস টু এমভি মাইনাস এমইউ, এই সূত্রটা পড়লাম। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলেছে বেগের পরিবর্তন কত। এখন আমরা যদি এখানে এমটা কমন নিই তাহলে পাবো ভি মাইনাস ইউ, এটাই আসলে আমাদের বেগের পরিবর্তন, তাই কিনা? এম ইন্টু ডেল ভি আমরা এটাকে বলতে পারি, ইন্টু এফ টি। তাহলে ডেল ভি এটা ইকুয়ালস টু কি আসে? ডেল ভি এফ টি ডিভাইডেড বাই এম। আমাদের কি সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে? হ্যাঁ, সকল ইনফরমেশনই দেওয়া আছে। বলের মান কত? বলের মান হচ্ছে 1.82 ইন্টু 10⁻⁻19। টি এর মান দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻9। ভর, ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। এখন তাহলে ডেলভি তোমরা ক্যালকুলেটর দিয়ে নির্ণয় করবা, যেটা আসে অ্যান্সার সেটাই অ্যান্সার। আশা করি বুঝাতে পারছি। এখন কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে বলো। আশা করি কারো কোনো প্রবলেম নাই। আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে লিফট সংক্রান্ত। এখন এটা আমি অনেক বড় করে পড়াবো না, এখানে এমসিকিউ মানে হাসতেও পারে নাও পারে, এখান থেকে খুবই ছোট্ট একটা কনসেপ্ট আর কি। দেখো তো, তোমরা যখন মানে লিফটে উঠো, তখন লিফটে যখন উপরের দিকে উঠতে যাও তখন মনে হয় যে আমাদের ওজনটা একটু বেড়ে গেছে, মানে নিজেকে ভারী মনে হয়। বাট যখন লিফটটা নিচের দিকে নামে, লিফটটা যখন নিচের দিকে নামে তখন মানে নিজেকে হালকা মনে হয়, মনে হয় যে ওজন কমে গেছে। তো এটা কেন হয়? আচ্ছা, দেখো, এই জিনিসটাই আমরা মনে রাখতে পারবো যে যখন আমরা মানে উপরের দিকে উঠি তখন আমাদের ওজন বেশি মনে হয়, আমাদের ওজন বেশি স্বাভাবিকভাবে আমাদের ওজন কত? স্বাভাবিকভাবে আমাদের ওজন হচ্ছে এম ইন্টু জি। এম হচ্ছে আমাদের ভর এবং জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন আমরা আমরা যখন লিফটে করে উপরের দিকে উঠি তখন আমাদের মনে হয় যে আমাদের ওজন বেড়ে গেছে। তার মানে কি? জি অভিকর্ষ ত্বরণের সাথে কোনো কিছু যোগ হচ্ছে। ভর তো কনস্ট্যান্ট, তাই না? আমরা এখানে ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছি, আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে ভর সবসময় কনস্ট্যান্ট থাকে। তো ভর তো কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে কোনো কিছু অভিকর্ষ ত্বরণের সাথে যোগ হচ্ছে, যেটার কারণে আমাদের ওজন বেশি মনে হচ্ছে যখন আমরা উপরের দিকে উঠছি। তাহলে কি যোগ হচ্ছে? আসলে যোগ হচ্ছে লিফটের ত্বরণ। তো আমরা মানে এটা অ্যাডমিশনের ক্লাস, তো আমি অত ডিটেলসে যাব না, আমি জাস্ট সূত্রটা লিখে দেবো। যখন লিফটে তুমি উপরের দিকে ওঠো, অর্থাৎ লিফট যখন এ ত্বরণে উপরের দিকে ওঠে, লিফট যখন লিফট এ ত্বরণে উপরে উঠলে ব্যক্তির ওজন, অবশ্যই লিফটে থাকা ব্যক্তির ওজন, লিফট যখন এ ত্বরণের উপরের দিকে ওঠে তখন ব্যক্তির ওজন কি বেড়ে যায় না? তার মানে ব্যক্তির ওজনটা এম জি হওয়ার কথা, কিন্তু জি এর সাথে কি যোগ হচ্ছে? এ, লিফটের ত্বরণ যোগ হচ্ছে। অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ। এটা হচ্ছে লিফটে যখন উপরের দিকে উঠতে থাকে তখন একজন ব্যক্তির ওজন। এখানে এ কি? এ হচ্ছে লিফটের ত্বরণ, লিফটের ত্বরণ।
আচ্ছা, এখন যদি নিচের দিকে নামে, এ ত্বরণের নিচের দিকে নামে, আমরা জানি যে নিচের দিকে নামতে লাগলে আমাদের ওজন হালকা মনে হয়, তার মানে কি অভিকর্ষ ত্বরণ জি থেকে কিছু একটা বিয়োগ হয়ে যাচ্ছে, অর্থাৎ লিফট এ ত্বরণে নিচে নিচের দিকে নামলে লিফট এ ত্বরণ নিচের দিকে নামলে ওজন, লিফটে থাকা ব্যক্তির ওজন ডাব্লিউ ইকুয়ালস টু এম জি মাইনাস এ, অর্থাৎ কিছু একটা বিয়োগ হয়ে যাবে এবং সে কিছু একটা হচ্ছে লিফটের ত্বরণ। এখন লিফট যদি সমবেগে নামে, ঠিক আছে, লিফট যদি সমবেগে নামে, লিফট সমবেগে নামছে অথবা উঠছে, সমবেগে নামলে অথবা উঠলে, উঠছে অথবা নামছে কিছু একটা। দেখো সমবেগে যদি নামে বা ওঠে, সমবেগের ক্ষেত্রে আমরা জানি ত্বরণের মান কত হয়, সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান 0 হয়, এ ইকুয়ালস টু 0। তার মানে এখানে তুমি জি এর মানের থেকে ত্বরণের মান বিয়োগ করো অথবা যোগ করো, ওই জি জি থাকবে, অর্থাৎ এখানে ওজন, এই ক্ষেত্রে ব্যক্তির ওজন ডাব্লিউ, এটা ইকুয়ালস টু হবে এম জি, যেটা আমাদের ওজন স্বাভাবিকভাবে সেটাই থাকবে। এখন লিফট যদি ছিঁড়ে যায়, লিফট, ধরো লিফটের তার ছিঁড়ে গেল, তাহলে কি হবে? লিফটের তার যদি ছিঁড়ে যায় তাহলে ব্যক্তি ওজনহীনতা অনুভব করে, অর্থাৎ ব্যক্তির ওজন 0 হয়। এগুলো আমি ডিটেলস প্রতিপাদন করে দেখাতে চাচ্ছি না, কজ অ্যাডমিশনের ক্লাস, আমাদের জাস্ট সূত্রগুলো একবার দেখে বেশি থেকে বেশি ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভের দিকে আমাদের ফোকাস করতে হবে। তো লিফট ছিঁড়ে গেলে, লিফটের তার ছিঁড়ে গেলে, লিফটের তার ছিঁড়ে গেলে ব্যক্তির ওজন, লিফটে থাকা ব্যক্তির ওজন ডাব্লিউ ইকুয়ালস টু 0 নিউটন। তার মানে কি ব্যক্তিটা পৃথিবীতে থেকে মহাকাশের ফিল পাবে, মহাকাশে একজন ব্যক্তির ওজন কত হয়? 0 হয়। মহাকাশের যে কোনো জিনিসের ওজন কত হয়? 0 হয়। সে শূন্যে ভাসতে থাকে। তো লিফটে উঠে যদি তার ছিঁড়ে যায় তাহলে আমরা লিফটের ভেতর শূন্যে ভাসতে থাকবো, অর্থাৎ আমরা লিফটের ভেতর মহাকাশের ফিল পাবো। তো এই কয়টা জিনিসই, লিফট যখন উপরের দিকে ওঠে তখন আমাদের ভর বেশি মনে হয়, তার মানে কি আমার অভিকর্ষ ত্বরণের সাথে কোনো একটা কিছু যোগ হচ্ছে, সেটা সে কোনো একটা কিছু হচ্ছে কি লিফটের ত্বরণ। নিচের দিকে নামলে ওজন কম অনুভূত হয়, অভিকর্ষ ত্বরণ থেকে কিছু একটা বিয়োগ যাচ্ছে, সেই কোনো কিছু একটা কি লিফটের ত্বরণ। সমবেগে নামলে সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান 0, তাহলে ওজন যেটা ছিল সেটাই থাকবে। লিফটের তার ছিঁড়ে গেলে ব্যক্তির ওজন ব্যক্তির ওজন হয় 0 নিউটন, অর্থাৎ ব্যক্তি ওজনহীনতা অনুভব করে। আশা করি বুঝতে পারছো। এখন এই রিলেটেড আমরা ছোট্ট একটা ম্যাথ করি। দেখো কি বলেছে, বলেছে 100 কেজি ভরের একটি লিফট 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার পার সেকেন্ড -2 ত্বরণে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো 60 কেজি ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করবে? আচ্ছা, যে লিফট সংক্রান্ত জিনিস দিয়েছে আমাদের, লিফটের যে কেসগুলো আছে সেগুলো আমরা অলরেডি জানি। তাহলে ব্যক্তির ভর দিয়েছে 60 কেজি, এখানে লিফটের ত্বরণ এ ইকুয়ালস টু কত দিয়েছে? 1.8 মিটার পার সেকেন্ড -2, এবং এখানে লিফটের ভর দিয়েছে। আমাদের লিফটের ভর তো লাগবে না, আমাদের লিফটের ভর লাগবে না, ব্যক্তি কত বল অনুভব করবে সেটা জানতে চাইছে, ব্যক্তি তার ওজন কত অনুভব করবে সেটা জানতে চাইছে। তো এখানে আমাদের দেখো যে জিনিসটা ফোকাস করতে হবে, লিফটটা নিচে নামছে না উপরের দিকে উঠছে সেই দিকে। এখানে এত ত্বরণের নিচের দিকে নামছে, এখন নিচের দিকে যদি লিফট নামে তাহলে ওজন, ব্যক্তির ওজন কত অনুভব করে? ব্যক্তি কত ওজন অনুভব করে? নিচের দিকে নামলে ওজন কম অনুভব করে, তার মানে কিছু একটা বিয়োগ হয়ে যায়। এখন ভর তো কনস্ট্যান্ট থাকে, ভর তো কনস্ট্যান্ট থাকে, কিসের থেকে বিয়োগ হয়? অভিকর্ষ ত্বরণ থেকে, এবং সে কিছু একটা কি, কিছু একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে ভর 60 কেজি, জি হচ্ছে 9.8 এবং ত্বরণ হচ্ছে 1.8। তাহলে 9.8 থেকে 1.8 বাদ দিলে কত থাকে? এটা তো মুখে মুখে ক্যালকুলেশন, 7 থাকে।
16 ইন্টু 7, 6 7 কত হয় 42, 420 নিউটন। এখানে অ্যান্সার তো মিলছে না, লেট মি সি। সরি সরি সরি, এখানে ক্যালকুলেশনে ভুল করেছি। হ্যাঁ, তোমরা ক্যালকুলেটর দিয়ে করো, বুঝছো? এই যে এটা হচ্ছে সমস্যা। এনে 9.8 থেকে 1.8 বাদ দিলে কত থাকে? 8 থাকে। তাহলে 6 8 48, তাহলে 48, মানে 480 নিউটন। সাস্টে তো ক্যালকুলেটর ইউজ করা যাবে, তাই না? তো সাস্টের পরীক্ষা দেওয়ার সময় তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, বাট অন্যান্য কিছু ভার্সিটি আছে যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায় না, সেগুলোর আগে অবশ্যই ক্যালকুলেটর ছাড়া তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবা। তাহলে 480 নিউটন অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, এটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এখন আসি রকেট তত্ত্বে, রকেট সংক্রান্ত। এখন দেখো, রকেট সায়েন্স কিন্তু ইজি জিনিস না। এটা যদি পড়াতে চাই তাহলে অনেক কিছুই পড়ানো যায়, বাট আমাদের এখন মানে ওই গবেষণা লেভেলে পড়াশোনার কোনো দরকার নাই। আমরা জাস্ট সূত্রগুলো দেখবো, একবার রিভিউ করবো। তোমরা অনেক কিছুই পড়েছো, তোমরা তো অ্যাডমিশন স্টুডেন্ট। সূত্রগুলো রিভিউ করবো এবং সেই সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবো। দেখো, তো রকেটের ক্ষেত্রে রকেট আসলে কিভাবে কাজ করে দেখো। রকেট থেকে জ্বালানি বের হয়, নিচের দিকে জ্বালানি বের হচ্ছে, নিচের দিকে জ্বালানি বের হচ্ছে। এখন যখন নিচের দিকে জ্বালানিগুলো বের হয় তখন নিচে একটা ফোর্স ক্রিয়েট হয়। এখন আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যে প্রত্যেক বলের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে। এই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করবে, এবং সেই বলটা উপরের দিকে কাজ করছে, বা মানে সামনের দিকে কাজ করছে, তাই না? সামনের দিকে বল যেটা কাজ করছে, সেই বলটাই রকেটটাকে উপরের দিকে নিয়ে যায় অথবা সামনের দিকে নিয়ে যায়। তো রকেট এই প্রিন্সিপাল অনুযায়ী কাজ করে। তো এই যে উপরের দিকে যে বলটা প্রযুক্ত হচ্ছে, সেই বলটাকে আমরা বলবো ঊর্ধ্বমুখী বল, রকেটের ঊর্ধ্বমুখী বল। তো ঊর্ধ্বমুখী বল কোথা থেকে প্রাপ্ত হচ্ছে? যখন জ্বালানি নিচ দিক দিয়ে বের হচ্ছে। এখানে একটা বল প্রয়োগ করছে, এই এফটা হচ্ছে ক্রিয়াবল। ক্রিয়াবল, এই ক্রিয়াবলের প্রতিক্রিয়া বল রূপে আমরা আরেকটা বল পাচ্ছি, সেটা হচ্ছে কি উপরের দিকে, সেই বলটা উপরের দিকে। এটাকে আমরা বলি এফ আর। এই এফ আর এটাকে বলছি আমরা ঊর্ধ্বমুখী বল। এটাকে আমরা বলছি ঊর্ধ্বমুখী বল, রকেটের ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বল। অলরাইট, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই ঊর্ধ্বমুখী বলটা নির্ণয় করা। তো ঊর্ধ্বমুখী বল এর ফর্মুলা হচ্ছে এফ আর ইকুয়ালস টু ডিএম ডিভাইডেড বাই ডিটি ইন্টু ভি আর। সমস্যা নেই, আমি কোনো বোঝাইনি, বোঝানোর পর বুঝতে পারবো আসলে কি লিখছি। এখানে ডিএম ডিভাইডেড বাই ডিটি হচ্ছে জ্বালানি নির্গমনের হার। ডিএম ডিভাইডেড বাই ডিটির পরিচয় কি? জ্বালানি নির্গমনের হার। ডিএম ডিভাইডেড বাই ডিটি, এটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার। নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার। ভিআর, এটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। তো এগুলো ইনফরমেশন দেবে। ডিএম ডিভাইডেড বাই ডিটি জ্বালানি নির্গমনের হার, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ জ্বালানি নির্গমন হচ্ছে। তো এর একক হচ্ছে কেজি পার সেকেন্ড। এর একক দেখেও আমরা মাঝে মাঝে বলতে পারি ইনফরমেশনটিকে। ধরো দেওয়া আছে জ্বালানি নির্গমন হচ্ছে 50 কেজি পার সেকেন্ড হারে,
তখন এই ইনফরমেশনটা দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে ডিএম ডিভাইডেড বাই ডিটির ভ্যালু। এবং ভিআর হচ্ছে জ্বালানির বেগ, কত বেগে জ্বালানি নির্গমন হচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম কি, রকেটের ঊর্ধ্বমুখী বল এফআর ডিএম ডিভাইডেড বাই ডিটি ইন্টু ভিআর। এখন আমরা যদি ঊর্ধ্বমুখী ত্বরণ বের করতে চাই, রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ, এটা গেল 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা আমরা বের করতে চাই রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ, রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ, রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ এ ইকুয়ালস টু কি, এ ইকুয়ালস টু এফ আর ডিভাইডেড বাই এম নট। আচ্ছা, আমরা আরেকটা আর দুইটা জিনিসের পরিচয় দিই, সেটা হচ্ছে এম নট। এম নট এটা হচ্ছে রকেট প্লাস জ্বালানি, রকেট প্লাস জ্বালানির ভর। এবং এম, এটার পরিচয় হচ্ছে শুধুমাত্র জ্বালানির ভর, সরি, শুধুমাত্র রকেটের ভর। এম হচ্ছে শুধুমাত্র রকেটের ভর। একটা রকেটে কিন্তু তার একটা রকেটের ভরের থেকে জ্বালানির ভরে বেশি থাকে। তো এখানে এম নট, ত্বরণ এফ ইকুয়ালস টু কি, ত্বরণ এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এ ইকুয়ালস টু কি, এফ ডিভাইডেড বাই এম। তো আমরা ঊর্ধ্বমুখী ত্বরণ বের করতে চাচ্ছি, তাহলে ঊর্ধ্বমুখী বলকে মোট ভর দ্বারা ভাগ করতে হবে। তো এখানে এফ আর এটা ইকুয়ালস টু আমরা কি পাইছি, ডিএম ডিভাইডেড বাই ডিটি ইন্টু ভিআর ডিভাইডেড বাই এম নট। তাহলে এ ত্বরণ, ঊর্ধ্বমুখী ত্বরণ, সেটা হচ্ছে ডিএম ডিভাইডেড বাই ডিটি ইন্টু ভিআর ডিভাইডেড বাই এম নট। এটা হচ্ছে ঊর্ধ্বমুখী ত্বরণ। আচ্ছা, আমরা যদি লব্ধি বল বের করতে চাই, লব্ধি বল, রকেটের লব্ধি বল, তাহলে রকেট যতক্ষণ মানে আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারে থাকে ততক্ষণ পৃথিবী তাকে টানতে থাকে, তখন নিচের দিকে যে বলে টানে সেটা হচ্ছে রকেটের ভর ইন্টু জি, এম জি। তাহলে লব্ধি বল, রকেটের লব্ধি বল, লব্ধি বল মানে এই যে যে বলটা তোমার উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে টানছে, সেটা হচ্ছে কি এফ আর, ঊর্ধ্বমুখী বল। এবং রকেটকে নিচের দিকে, যতক্ষণ পৃথিবীর অ্যাটমসফিয়ার আছে ততক্ষণ আর কি, এম নট জি এই বলের নিচের দিকে টানছে। তাহলে লব্ধি বল কি হবে, দুইটার দিক যেহেতু মানে পরস্পর মানে বিপরীত দিকে, তাহলে এফ ইকুয়ালস টু এফ আর মাইনাস এম জি। তাহলে এফ আর এটা কি, এফ আর হচ্ছে ডিএম ডিভাইডেড বাই ডিটি ইন্টু ভিআর মাইনাস এম জি। এটা হচ্ছে লব্ধি বল। এটা হচ্ছে পৃথিবীর অ্যাটমসফিয়ারে থাকবে যতক্ষণ ততক্ষণ। পৃথিবী ছেড়ে যদি চলে যায়, পৃথিবীর মায়া ত্যাগ করে যদি রকেটটা চলে যায়, তাহলে কি হবে বলতো, তাহলে পৃথিবী তো রকেটটাকে আর মানে নিচের দিকে টানতে পারবে না, তাই না? তাহলে তো এমজি কোনো কাজে লাগছে না। আচ্ছা, এখন আমরা লব্ধি ত্বরণ যদি বের করতে চাই, লব্ধি ত্বরণ, এটা 4 নম্বর সূত্র। তিন, এটা হচ্ছিল তো কত, 3, রকেট তত্ত্বের এটা 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র, আমরা লব্ধি ত্বরণ বের করতে চাই। লব্ধি ত্বরণ খুবই সিম্পল। এটা হচ্ছে, এটা ধরো যে ত্বরণ, ঊর্ধ্বমুখী ত্বরণ, সেটাকে এ আর ধরো। তাহলে লব্ধি ত্বরণ এ আর মাইনাস জি যতক্ষণ পৃথিবীর অ্যাটমসফিয়ারে থাকে। তাহলে এ আর হচ্ছে ডিএম ডিভাইডেড বাই ডিটি ইন্টু ভিআর ডিভাইডেড বাই এম নট মাইনাস জি। এটা হচ্ছে লব্ধি ত্বরণ। তাহলে এই হচ্ছে রকেট তত্ত্বের আমাদের প্রয়োজনীয় সূত্র। আরেকবার রিভিউ করাই দিই।
দেখো, রকেটের মানে মেকানিজম হচ্ছে, রকেটের যখন জ্বালানি নিচের দিকে বের হয় খুবই উচ্চ গতিতে, তখন একটা বল ক্রিয়া করে, সেটাকে বলছে আমরা ক্রিয়া বল। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক বলের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে, এবং সেই সূত্র মতে উপরের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে এফ আর। তাহলে এই এফ আর বলের কারণেই রকেটটা উপরের দিকে উঠছে, এফ আর বলের কারণে রকেটটা উপরের দিকে উঠছে। তো এফ আর বল এটা হচ্ছে ডিএম ডিভাইডেড বাই ডিটি ইন্টু ভিআর, এটা হচ্ছে প্রথম ফর্মুলা রকেট তত্ত্বের। তো এখানে ডিএম ডিভাইডেড বাই ডিটি হচ্ছে জ্বালানি নির্গমনের হার, এবং ভিআর হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ শুধুমাত্র এই এফআর কে মোট ভর দ্বারা ভাগ করো, তাহলে রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ পাবা। এবার আসো, জ্বালানি মানে রকেটের লব্ধি বল যতক্ষণ পৃথিবীর অ্যাটমসফিয়ারে থাকে ততক্ষণ তো রকেটটাকে নিচের দিকে টানছে এম জি বলে। এম এম না, এটা হচ্ছে এম নট, এম নট জি, এম নট জি, এটা হচ্ছে এম নট। তাহলে এম নট জি বলের নিচের দিকে টানছে, তাহলে এম নট জি শুধুমাত্র এফআর থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে সেটা পাবো আমরা কি রকেটের লব্ধি বল। এবং লব্ধি ত্বরণে কি হবে, অভিকর্ষ ত্বরণ এ আর থেকে বিয়োগ হবে, জাস্ট এইটুকুই। এটা হচ্ছে রকেট সংক্রান্ত জিনিসপত্র। এখন রকেট সংক্রান্ত আমি কোশ্চেন ব্যাংক ঘেটে দেখলাম যে কোশ্চেন আসে নাই, বাট খুব ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের বইয়ে আছে, এবং আসছে শুধুমাত্র তোমার রকেট সংক্রান্ত থেকে। ভার্সিটি কোশ্চেন ব্যাংক খুলে সেটা দেখছি যে দুইটা মানে ইনফরমেশন টাইপ কোশ্চেন আসছে, থিওরি টাইপ কোশ্চেন। তো এখানে ওটা সলভ করার দরকার নাই। আমাদের আমরা এখানে রকেট সংক্রান্ত কোনো কিছু সলভ করছি না, বাট এটা না যে এটা খুবই মানে এটা ইম্পর্টেন্ট না এরকম না। এই সূত্র চারটা আমরা মাথায় রাখবো, এখান থেকে আসতেই পারে প্রশ্ন, সূত্র চারটা জাস্ট মাথায় রাখলেই হবে। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আচ্ছা, ভরবেগ, ভরবেগ কি? ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা, পি ইকুয়ালস টু এম ভি, পি ইকুয়ালস টু এম ভি। ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। আচ্ছা, ভরবেগকে প্রকাশ করা হয় কি দ্বারা? পি দ্বারা, পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। এম হচ্ছে ভর এবং ভি হচ্ছে বেগ। তো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি বলে? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি বলে যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, কোনো সিস্টেমে যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, তাহলে সে বস্তুটার আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান থাকে, অর্থাৎ ভরবেগ সংরক্ষণ থাকে, ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর ভরবেগ সংরক্ষণ থাকে। তো আমরা একটা সিস্টেম চিন্তা করি, এটা হচ্ছে কোন একটা সিস্টেম। তো এখানে একটা বস্তু চলছিল ইউ1 বেগে, আরেকটা বস্তু চলছিল ইউ2 বেগে। এরা সংঘর্ষে লিপ্ত হলো, এখানে এসে দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হলো। এই বস্তুটার ভর ধরো m1, এই বস্তুটার ভর ধরো m2। সংঘর্ষে লিপ্ত হবার পর, সংঘর্ষে লিপ্ত হবার পর এরা আলাদা হয়ে গেল, এবং এর বেগ হলো v1, এর বেগ হলো v2। এখন এই যে যে সিস্টেমটার কথা আমরা চিন্তা করছি, এই সিস্টেমে বাহ্যিক বল কি প্রয়োগ করা হয়েছে? এই সিস্টেমে বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি। তাহলে বাহ্যিক বল যদি প্রয়োগ করা না হয়, তাহলে মোট ভরবেগ সংরক্ষণ থাকে। তাহলে এফ ইকুয়ালস টু, আমরা জানি এটা আমরা এই যে এভাবে আমরা প্রমাণ করতে পারি এখান থেকে, যে এফ ইকুয়ালস টু এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। এন্ড বাহ্যিক বল এফ এটা যদি হয় শূন্য, এটা যদি হয় শূন্য, তাহলে জিরো, এটা ইকুয়ালস টু কি এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। তাহলে টি জিরোর সাথে গুণ হয় কি হবে বলতো? টি জিরোর সাথে গুণ হয় জিরো হবে, অর্থাৎ আমরা এমভি এটা ইকুয়ালস টু কি পাবো? এমইউ পাবো। এটা কি নির্দেশ করছে? এটা নির্দেশ করছে ভরবেগের কোনো পরিবর্তন হয়নি, আদি ভরবেগ যা শেষ ভরবেগও তাই। অর্থাৎ এটাই প্রমাণ করছে ভরবেগ সংরক্ষিত আছে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। বাহ্যিক বল শূন্য যখন হবে তখন
আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান থাকবে, অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হবে না, ভরবেগ সংরক্ষিত থাকবে। তো ভরবেগ যদি সংরক্ষিত থাকে তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ দুইটাই সমান। তাহলে এই যে এই সিস্টেমে আমরা বলতে পারি, এই সিস্টেমে আমরা কি বলতে পারি, এই সিস্টেম থেকে আমরা বলতে পারি আদি ভরবেগ, আদি আদি মোট ভরবেগ হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু শেষ ভরবেগ কি m1 v1 প্লাস m2 v2। তো এই যে এই ফর্মুলা আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি যেটা আছে সেখান থেকে কিন্তু আসে, যে বাহ্যিক বল যদি প্রয়োগ না করা হয় তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সংরক্ষিত থাকে। এটা হচ্ছে আদি অবস্থা, আদি অবস্থায় মোট ভরবেগ, এটা হচ্ছে শেষ অবস্থা। এখন এই যে পুরো যে সিস্টেমের কথা আমরা বলছি, এই সিস্টেমে বাহ্যিক বল প্রয়োগ করা শূন্য হয়েছে, তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান। তো এই নীতি প্রয়োগ করে আমাদের একটা কনসেপ্ট আছে ছোট, সেটা হচ্ছে বন্দুকে গুলি ছোড়া। সেটা আমি এখানে একটু দেখাই দিই। বন্দুকে গুলি ছোড়া, বন্দুকের পশ্চাৎ বেগ আর কি। বন্দুকে গুলি ছড়লে পেছন দিকে যে বেগ প্রাপ্ত হয় সেটা হচ্ছে পশ্চাৎ বেগ। মানে যে কেন রাইফেল কাঁধে নিয়ে চালায় আর কি, রাইফেল অনেক বড় বা স্নাইপার যেগুলো আছে বড় টাইপের যে বন্দুকগুলো, সেগুলো দেখবো কাঁধের সাথে ঠেকিয়ে চালাচ্ছে। কেন? কারণ এটা যখন আমরা আমরা সামনের দিকে যখন মানে ফায়ারটা করে তখন গুলিটা যায় সামনের দিকে, এর বিপরীত প্রতিক্রিয়া বল হিসেবে একটা পেছনের দিকে বল কাজ করবে, সেটা হচ্ছে কি বন্দুকের পশ্চাৎ পশ্চাৎ দিকে একটা ফোর্স। তো সেই ফোর্সটা যাতে মানে আমরা ট্যাকেল দিতে পারি সেই কারণে ঘাড়ের সাথে লাগিয়ে ফায়ার করা হয় স্নাইপার অথবা বড় রাইফেলের ক্ষেত্রে। এবং তাহলে এখন আমরা দেখব মানে ম্যাথমেটিক্যাল রাশিমালা, গাণিতিক রাশিমালা, যে কত বেগে বন্দুক পশ্চাৎ দিকে ফেরত আসে। তো মনে করো এটা হচ্ছে একটা বন্দুক, শটগান আর কি, শটগান চিন্তা করতে পারো। এটা হচ্ছে একটা বন্দুক। তো এখানে বন্দুকের ভর হচ্ছে ক্যাপিটাল এম, বন্দুকের ভর হচ্ছে ক্যাপিটাল এম। এখানে থেকে যে গুলিটা বের হচ্ছে, গুলির ভর হচ্ছে, এই যে গুলিটা বের হচ্ছে গুলির ভর হচ্ছে আমরা দিলাম স্মল এম, গুলির ভর হচ্ছে স্মল এম। গুলি যে বেগে বের হচ্ছে সেটা হচ্ছে স্মল ভি, গুলির বেগ স্মল ভি, এবং এটা আসলে কি শেষ বেগ, তাই না? গুলির শেষ বেগ। আগে তো গুলি বন্দুকের ভেতর ছিল, সেটা কি ছিল? স্থির ছিল। বন্দুকের শেষ বেগ ইকুয়ালস টু ক্যাপিটাল ভি। আর গুলি আর বন্দুক দুইটারই আদি বেগ কিন্তু শূন্য। গুলিটাও প্রথমে স্থির ছিল, বন্দুকটাও স্থির ছিল, প্রাথমিক অবস্থায় দুইটা স্থির ছিল। ফায়ার করার আগের অবস্থা আমরা চিন্তা করছি, তাহলে গুলি ও বন্দুকের আদি বেগ, গুলি ও বন্দুকের আদি বেগ, এটার কথা যদি আমরা বলি, এই দুইটাই হচ্ছে শূন্য। তাহলে এখন এই এই যে সিস্টেমে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়নি, তাহলে মোট আদি বেগ ইকুয়ালস টু মোট শেষ বেগ। তাহলে আমরা বলতে পারি মোট আদি বেগ, আদি ভরবেগ, মোট আদি ভরবেগ, মোট আদি বেগ না, মোট আদি ভরবেগ। ভরবেগ সংরক্ষিত থাকার মানে হচ্ছে মোট আদি ভরবেগ এবং মোট শেষ ভরবেগ সংরক্ষিত থাকবে। বাহ্যিক বল যেহেতু প্রয়োগ করা হয়নি এখানে, সেক্ষেত্রে মোট আদি ভরবেগ, এই সিস্টেমের মোট আদি ভরবেগ মানে বন্দুক থেকে গুলি ছোড়া হলো, এই সিস্টেমের মোট আদি ভরবেগ এবং মোট শেষ ভরবেগ সমান থাকবে। শেষ ভরবেগ এই দুইটা সমান থাকবে। তাহলে মোট আদি ভরবেগ এখানে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমে গুলির মোট আদি ভরবেগ, গুলির আদি ভরবেগ চিন্তা করো। গুলির ভর হচ্ছে এম এবং আদি বেগ কত? শূন্য।
সরি, বন্দুকের ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং বেগ হচ্ছে 0। এরপর গুলির ভর কত, স্মল এম, এবং বেগ 0, আদি বেগ। এখন যখন ফায়ার করা হলো তখন বন্দুকের বেগ হচ্ছে ভি এবং গুলির বেগ হচ্ছে স্মল ভি। তাহলে এ পাশে পুরোটাই কত, 0। এখানে এম ক্যাপিটাল ভি প্লাস গুলির ভর স্মল এম স্মল ভি। আমরা বের করতে চাই গুলির পশ্চাৎ বেগ, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ, তাহলে ক্যাপিটাল ভি বের করতে চাই, ক্যাপিটাল ভি, তাহলে মাইনাস ক্যাপিটাল এম ভি ইকুয়ালস টু এম স্মল ভি। তাহলে ভি এটা ইকুয়ালস টু আসলে কি পাচ্ছি, মাইনাস এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু ভি। এটাই হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগের সূত্র। এখন তুমি যদি পশ্চাৎ বেগ বলো তাহলে বলেই দিচ্ছ পেছনের দিকে বেগ, অর্থাৎ এই মাইনাসটা তোমাকে উপেক্ষা করতে হবে। অর্থাৎ পশ্চাৎ বেগ যদি প্রশ্নে বলা থাকে তাহলে মানে বলছে পেছন দিকে বেগ, তাহলে দিকটা বলেই দিছে, তার কারণে তোমাকে এখানে মাইনাস দিতে হবে না। কিন্তু বন্দুকের বেগ কত সেটা যদি বের করতে বলে তাহলে তুমি এখানে মাইনাসটা রেখে দিবা। বন্দুক আসলে কি পেছনের দিকে বেগ প্রাপ্ত হয়, সেই কারণে এখানে মাইনাস আসছে। তো এখানে আমরা যেটা অবজার্ভ করতে পাচ্ছি, এখানে বন্দুকের পশ্চাৎ বেগ ভি, এটা ইকুয়ালস টু আসলে কি, গুলির ভর উপরে হচ্ছে এমটা কি, গুলির ভর, বন্দুকের পশ্চাৎ বেগ এটা ইকুয়ালস টু গুলির ভর ডিভাইডেড বাই বন্দুকের ভর ইন্টু গুলির বেগ। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তোমাকে ইনফরমেশন গুলো দেওয়া আছে, গুলির ভর বসাবা, নিচে বন্দুকের ভর গুণন গুলির বেগ করে দিবা, তাহলে তুমি বন্দুকের পশ্চাৎ বেগ পেয়ে যাবা। তো আমাদের যে কনসেপ্টটা ছিল ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, সেখান থেকে এই জিনিসটা ইজিলি নিয়ে আসা যায়। তো এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, এই রিলেটেড প্রশ্ন আসলে আশা করি পারবা তোমরা। তো এই রিলেটেড কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম আমি সলভ করলাম না, আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে আমরা পড়বো সংঘর্ষ। আচ্ছা, সংঘর্ষ সংঘর্ষ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে তাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যে সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে সংঘর্ষের আগে ভরবেগ যা ছিল সংঘর্ষের পরে ভরবেগ সেমই আছে, কিন্তু সংঘর্ষের পূর্বে গতিশক্তি যা ছিল সংঘর্ষের পরে গতিশক্তি সেম নাই। এক্ষেত্রে বলা হচ্ছে সংঘর্ষের পূর্বে ভরবেগ সংরক্ষিত আছে কিন্তু সংঘর্ষের পরে গতিশক্তি সংরক্ষিত নাই। তো এটাই স্থিতিস্থাপক সংঘর্ষের বিষয় হচ্ছে ভরবেগ এবং গতিশক্তি দুটাই সংরক্ষিত থাকবে, পূর্বে এবং পরে সেম। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকে, মানে পূর্বের পরে ভরবেগ সেম থাকে কিন্তু পূর্বে আর পরে গতিশক্তি সেম থাকে না অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। আচ্ছা, তো সর্বপ্রথম স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মানে বিষয়টা কিরম হয়, যে ধর এটা কোন একটা সিস্টেম, এখানে সেম আগের মতো এটা একটা বস্তু m1 যাচ্ছে e1 আদি বেগে, এটা একটা বস্তু m2 যাচ্ছে u2 আদি বেগে, সংঘর্ষে লিপ্ত হওয়ার পর তাদের বেগ v1 আর v2। তাহলে এখন মানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান থাকবে। তো আমাদের প্রথম এখানে যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে, প্রথম ইকুয়েশনটা আসে m1 u1 প্লাস m2 u2
ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এটা আসে আমাদের প্রথম ইকুয়েশন। স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ শুধুমাত্র সংরক্ষিত থাকে না, আরেকটা জিনিস সংরক্ষিত থাকে, সেটা হচ্ছে কি গতিশক্তি। তাহলে গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী পূর্বে মোট গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ m1 u1 স্কোয়ার হাফ m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর শর্ত অনুযায়ী এটা আসে। এখন এই দুইটাকে তুমি হচ্ছে মানে এপার ওপার পার করে তোল পার করে আর কি, যেটা বলে আর কি, সেটা করে তুমি একটা ইকুয়েশন পাবা, সেটা হচ্ছে u1 মাইনাস u2 ইকুয়ালস টু v2 মাইনাস v1। এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত। এটা আমরা যে 1 আর 2 ইকুয়েশন এই দুইটা ক্যালকুলেশন করে আর কি পাবো, এপার ওপার পার করে তোল পার করে। এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত। স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত। তার মানে বেগের পরিবর্তন সেম থাকতে হবে। u1 মাইনাস u2 কি বলতো, দুইটা বস্তুর মানে বেগের পার্থক্য, এবং v1 মাইনাস v2 এটা কি বলতো, দুইটা বস্তুর বেগের পার্থক্য, মানে পূর্বে এবং পরে দুই ক্ষেত্রে বেগের পার্থক্য সেম থাকা লাগবে। এখন এই যে এখানে বলতো সংঘর্ষের শর্ত হচ্ছে u1 ইজ গ্রেটার দেন u2, মানে এই পেছনে যে বস্তুটা আছে তার বেগটা অবশ্যই মানে এই যে সামনে যে বস্তুটা আছে সেই বস্তুটার থেকে বেশি হতে হবে, না হলে তো এটার সাথে গিয়ে মানে সংঘর্ষে লিপ্ত হতে পারবে না, দ্রুত যেতে হবে এর সাথে সংঘর্ষ করতে হবে। তো u1 ইজ গ্রেটার দেন u2, তো u1 থেকে u2 এর পার্থক্য যত, v2 থেকে v1 এর পার্থক্য তত থাকা লাগবে। এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত। এখন এই যে এখান থেকে যেটা পাইছি আমরা সেটা নিয়ে আরো মানে এখানে v1টা যদি শুধুমাত্র আমরা এখানে বসে v1 এর মান, v1 ইকুয়ালস টু কি হয়, এখান থেকে v1 ইকুয়ালস টু আমরা যেটা পাই u1 মাইনাস u2 প্লাস মাইনাস v2, সরি এটা v1 ইকুয়ালস টু কি হয়, v1 ইকুয়ালস টু হয় v2 মাইনাস u1 প্লাস u2। এটা যদি আমরা 1 নং ইকুয়েশন পাই তাহলে 1 নং ইকুয়েশনে বসাই, তাহলে শুধুমাত্র আমাদের v2 এর মান জানা থাকলেই, শুধুমাত্র আমাদের যে u1 আর u2 এর মান জানা থাকলে কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের সংঘর্ষের পরে এই যে এখান থেকে কোনো কিছু যদি বের করতে হয়, সংঘর্ষের পরে কিন্তু একটা বস্তুর বেগ জানা লাগবে, দেখো u1 জানা লাগবে, u2 জানা লাগবে, এবং সংঘর্ষের পরে একটা বস্তুর বেগ জানা লাগবে, তাহলে v2 বের করতে পারবো। কিন্তু এরকম যদি হয় সংঘর্ষের পূর্বে সব ইনফরমেশন দেওয়া আছে কিন্তু সংঘর্ষের পরে কোনোটাই দেওয়া নাই, তাহলে কিভাবে বের করব? তো ওই যে এখান থেকে তুমি মানে প্রতিস্থাপন করে একটা ইকুয়েশন নিয়ে আসো, সেখান থেকে বের করতে পারি। সেটা আমি না করলাম, সেটা আমি প্রতিপাদন না করে শুধুমাত্র লিখে দিই। সেটা হচ্ছে এটা এসএসসিতেও ছিল কিন্তু তোমরা ওইভাবে পড়ো না আর কি। v1 ইকুয়ালস টু এভাবে দুইটা ভাগ দিবা, m1 প্লাস m2, এখানে এভাবে ভাগ দিবা m1 প্লাস m2, এখানে v1 এখানে লিখবা u1, এখানে m1 মাইনাস m2, যেহেতু v1 m1 মাইনাস m2, এখানে v1 এখানে লিখবা 2 u1 সরি 2 m2 u2, যদি v1 থাকে তাহলে এখানে সব কিছু হবে 2 m2 u2। কয়েকবার প্র্যাকটিস করবা, ঠিক আছে, এই সূত্রটা, তাহলে হয়ে যাবে। দুইটার নিচে m1 প্লাস m2, m1 প্লাস m2, v1 থাকলে এখানে u1, এখানে যদি v1 থাকে তাহলে সবকিছু এখানে 2 2, আর v2 এটা ইকুয়ালস টু সেম, এখানেও m1 প্লাস m2, এখানেও হচ্ছে m1 প্লাস m2, v2 যদি থাকে তাহলে এখানে u2 যদি থাকে তাহলে m2 মাইনাস m1, এখানে যদি v2 থাকে তাহলে এখানে সবকিছু 1 1, ঠিক আছে, 2 থাকলে এখানে 1 1, তাহলে 2 m1 u1, এটা হচ্ছে v2 ফর্মুলা। তাহলে এই যে এই দুইটা ফর্মুলার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো v2 বের করার জন্য কিন্তু আমাদের v1 এর প্রয়োজন নাই, এখানে কোথাও কি v1 আছে, কোথাও নাই, শুধুমাত্র u1 u2 m1 m2 এগুলো জানলে আমরা বের করতে পারবো। তো এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের বিষয়। আমরা
নেক্সট চলে যাই নেক্সটে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয়? অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রথম যেটা আছে এক m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। মানে এই যে এক নাম্বার যেটা ইয়া ছিল, ইকুয়েশন ছিল, সেটা কিন্তু সত্য, সেটা সত্য। বাট 2 নাম্বার যে ইকুয়েশনটা ছিল আমাদের, মানে গতিশক্তি কিন্তু সংরক্ষিত থাকে না। হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m1 v1 স্কোয়ার। মানে আদি গতিশক্তি ইকুয়ালস টু শেষ গতিশক্তি, আদি মোট গতিশক্তি ইকুয়ালস টু শেষ মোট গতিশক্তি। এটা কিন্তু সত্য নয় অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকে না। তো মানে অস্থিতিস্থাপক সংঘর্ষের যদি একটা আমরা উদাহরণ দিই, এটা খুবই পপুলার একটা উদাহরণ, মানে খুবই পপুলার একটা উদাহরণ। এই উদাহরণ দিয়েই তোমার ম্যাথ প্রবলেম চলে আসে। সেটা হচ্ছে, এটা একটা বস্তু, তার ভর হচ্ছে m1, সামনের দিকে যাচ্ছে u1 বেগে। সামনের একটা বস্তু, তার ভর m2, সামনের দিকে যাচ্ছে u2 বেগে, এবং একসময় এসে তারা কি হলো? সংঘর্ষে লিপ্ত হলো। একসময় এসে সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষে লিপ্ত হবার পর তারা এই যে এভাবে যাওয়ার কথা ছিল না, এভাবে যায় না, তারা একত্রে লেগে যায়। ঠিক আছে, একত্রে লেগে যায়, এভাবেই সামনের দিকে সেম বেগ নিয়ে যাচ্ছে, ভি বেগ নিয়ে যাচ্ছে। মানে সংঘর্ষের পরে তারা আলাদা হয়নি, একত্রে থেকে একই বেগে সামনের দিকে যাচ্ছে। তাহলে এই যে যে মানে আমরা সিস্টেমটা দেখছি, এটা কিন্তু একটা অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ। মানে সংঘর্ষের পর বেগ দুইটার যদি সেম হয়, তাহলে তো যে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের যে শর্তটা ছিল, কি ছিল বলতো? u1 মাইনাস u2 ইকুয়ালস টু, এখানে দেখো m2 এর বেগও ভি, m1 এর বেগও ভি, তাহলে কি হয়েছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটার যদি ইয়ার পার্থক্য, মানে u1 মাইনাস u2, এটা যদি 0 হয়, তাহলে কি সংঘর্ষে কখনো হবে? সংঘর্ষই হবে না। u1 ইজ গ্রেটার দেন u2 হইতে হবে সবসময়, তাই না? আচ্ছা, আমরা ওদিকে না যাই, আমরা জাস্ট যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেদিকে ফোকাস করি। তো অস্থিতিস্থাপক সংঘর্ষে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আসে, সেটা এই যে এইটা রিলেটেড, এরকম রিলেটেড যে সংঘর্ষের পূর্বে বস্তু দুইটা যাচ্ছিল u1 এবং u2 বেগে, এবং সংঘর্ষের পর তারা একত্রে যাওয়া শুরু করছে, অর্থাৎ একটা বেগে, সেই বেগটা হচ্ছে কি? v। তো এখান থেকে যে আমরা ইকুয়েশনটা নিয়ে আসতে পারি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী, এখানে তো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানে, তাই কিনা? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানে 1 নাম্বার, এটা তো মানে। তো এটা অনুযায়ী আমরা লিখতে পারি আদি মোট ভরবেগ m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v প্লাস m2 v, দুইটার বেগ সেম। তাহলে এখানে v যদি কমন নিই, তাহলে m1 প্লাস m2 ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2। তো এই যে একত্রে কত বেগে চলবে, এটা যদি আমরা বের করতে চাই, এটা আসলে আসে প্রশ্ন। ঠিক আছে, একত্রে কত বেগে চলবে সংঘর্ষের পর? m1 u1 প্লাস m1 u2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে একত্রে কত বেগে চলবে সেটার রাশিমালা। আশা করি বুঝতে পারছো। অলরাইট, এই রিলেটেড একটা প্রবলেম সলভ করি। প্রবলেমটা কি বলেছে? আচ্ছা, আগে এটা করি। 40 কেজি এবং 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে? বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, পরস্পর বিপরীত দিক থেকে ধাক্কা খাইছে। এটা সামনের দিকে, এটা এই দিকে। আচ্ছা, তো এর যে ভর, সেটা ধরো 40 কেজি, আর এর হচ্ছে 60 কেজি। এই যে বেগে যাচ্ছিল সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর এর বেগটা ছিল 5 মিটার পার সেকেন্ড। এখন সংঘর্ষের পর এরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষের পর
এরা একত্রে যাওয়া শুরু করছে, ঠিক আছে, একত্রে যাওয়া শুরু করছে, অর্থাৎ একটা বেগে যাওয়া শুরু করছে। তো কত বেগে চলবে সেটা নির্ণয় করতে বলছে, ভি এর মান কত সেটা নির্ণয় করতে বলছে। এখন আমরা কি জানি, ভি এটা ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে এম ওয়ান ইউ ওয়ান, এম ওয়ান এর মান হচ্ছে 40, ইউ ওয়ান এর মান হচ্ছে 10 প্লাস এম টু এর মান হচ্ছে 60, ইউ টু এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, মানে 60 প্লাস 40 ইকুয়ালস টু 100। তাহলে এখানে হচ্ছে 400, এখানে হচ্ছে 300 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে হচ্ছে 700 ডিভাইডেড বাই 100, মানে কত, 7 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এ, 7 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এর আগের প্রবলেমটা যেটা আমরা দেখছিলাম সেটা দেখি। 4 মেট্রিক টন বালু বোঝাই একটি ট্রাক 19 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান। ট্রাক থেকে 50 কেজি ভরের 4টি বালুর বস্তা পড়ে গেল, ট্রাকের বেগের পরিবর্তন কত হবে? আচ্ছা, এখানে আমাদের দুইটা আছে, সেটা হচ্ছে পূর্বে এবং পরে। পূর্বে এবং পরে, পূর্বে এবং পরে। তো পূর্বে ট্রাকের ভর যেটা এম, সেটা ছিল 4 মেট্রিক টন। 4 মেট্রিক টন মানে কত, 1 মেট্রিক টন সমান 1000 কেজি, তাহলে 4 মেট্রিক টন সমান 4000 কেজি। এবং বেগ ছিল হচ্ছে 19 মিটার পার সেকেন্ড। পরে ভর হয়েছে এম ড্যাশ, কেন, এই যে 4 মেট্রিক টন থেকে 50 কেজি ভরে 4টি বালুর বস্তা পড়ে গেছে, মানে 50 গুণন 4, মানে 200 কেজি ভর কমে গেছে, অর্থাৎ এম এম ড্যাশ এর মান হচ্ছে 3800 কেজি। তাহলে এখন ভি ড্যাশ কত হবে, মানে পরিবর্তনশীল বেগ কত হবে? এখন ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী জানি আমরা, বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ। তাহলে এখানে আমরা বলতে পারি এম ভি ইকুয়ালস টু এম ড্যাশ ভি ড্যাশ। তাহলে ভি ড্যাশ এটা ইকুয়ালস টু এম ভি ডিভাইডেড বাই এম ড্যাশ। তাহলে এম এর মান হচ্ছে 4000, ভি 19, এম ড্যাশ হচ্ছে 3800। তাহলে এই 0 কাটাকাটি, এই 0 কাটাকাটি, 19 দুগুণ 48, তাহলে 2 দ্বারা যদি 40কে ভাঙা যায় তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে এ, 20 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো, খুবই ইজি একটা কোশ্চেন। আচ্ছা, এবার চলে আসি আমরা জড়তার ভ্রামকে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারের, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা জড়তার ভ্রামক। আচ্ছা, জড়তার ভ্রামক কি? জড়তার ভ্রামক হচ্ছে, ধরো এটা হচ্ছে কোন একটা অক্ষ, এটা হচ্ছে কোন একটা অক্ষ, তো অক্ষের সাপেক্ষে কোন একটা বস্তু ধরো ঘুরছে, এ হচ্ছে একটা বস্তু অক্ষের সাপেক্ষে ঘুরছে। তো এই বস্তুতে অসংখ্য কি আছে, বিন্দু ভর আছে, একটা ভরে একটা ভর, এভাবে অসংখ্য বিন্দু ভর ছড়িয়ে ছিটে আছে এই বস্তুর মধ্যে। তো এই বিন্দু ভরগুলোর একটার ভর হচ্ছে m1, আরেকটার ভর হচ্ছে m2, আরেকটার ভর হচ্ছে m3, আরেকটার ভর হচ্ছে m4, এবং এই অক্ষতে এই বিন্দুগুলোর দূরত্ব হচ্ছে r1, এই দূরত্বটা হচ্ছে r2, এই দূরত্বটা হচ্ছে r3, এই দূরত্বটা হচ্ছে r4, এরকম দূরত্ব। এটা হচ্ছে r1, এটা r2, এটা হচ্ছে r3, এটা হচ্ছে r4। অসংখ্য কণা আছে, অসংখ্য এরকম মানে ডিফারেন্ট ডিস্টেন্সের, মানে আমরা আর পাবো, সেটা হচ্ছে বিন্দু ভরগুলোর দূরত্ব। তো জড়তার ভ্রামক এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? জড়তার ভ্রামককে প্রকাশ করা হয় আই দ্বারা। তো জড়তার ভ্রামক আই, এটা হচ্ছে, এটার সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর জড়তার ভ্রামক সেই বস্তুর প্রত্যেকটা বিন্দু ভর এবং
যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমরা নির্ণয় করছি সেই অক্ষ থেকে দূরত্বের বর্গের বর্গের সমষ্টির সমান, অর্থাৎ এই যে m1r1 স্কোয়ার, মানে একটা বিন্দু ভর এবং সেই বিন্দু ভরের দূরত্ব অক্ষ থেকে, সেই দূরত্বের বর্গের বর্গ। আরেকটা বিন্দু ভর m2r2 স্কোয়ার, আরেকটা বিন্দু ভর m3r3 স্কোয়ার, আরেকটা বিন্দু ভর m4r4 স্কোয়ার। এভাবে অসংখ্য বিন্দু ভর আছে, তাই না? অসংখ্য বিন্দু ভর আছে, সবগুলোর সমষ্টি হচ্ছে জড়তার ভ্রামক। তো মানে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 এগুলোকে আমরা যদি প্রকাশ করি হচ্ছে ইয়ে দ্বারা, আই দ্বারা, আই সংখ্যক ভর এবং আর সংখ্যক দূরত্ব, তাহলে m আর স্কোয়ার। তো এভাবে তো এটা করা মুশকিল আছে, তাই না? এভাবে জড়তার ভ্রামক নির্ণয় করা মুশকিল আছে। তো এখানে আসে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বক্রতার চক্রগতির ব্যাসার্ধ। তো চক্রগতির ব্যাসার্ধ কি? চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে, ধরো সেম বস্তুটা অসংখ্য বিন্দু ভর আমরা কল্পনা না করে আমরা কল্পনা করছি এই বস্তুটার এ একটা পয়েন্ট, এই পয়েন্টে সকল ভর পুঞ্জীভূত আছে, সকল ভর পুঞ্জীভূত আছে এবং সেই ভরটাকে আমরা বলছি এম। সকল ভর এখানে পুঞ্জীভূত আছে এবং যেখানে সকল ভর পুঞ্জীভূত আছে সেটার দূরত্ব এই অক্ষ থেকে আমরা বলছি কে। দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে কে। তাহলে জড়তার ভ্রামক হবে I ইকুয়ালস টু এম কে স্কোয়ার। এখানে এম হচ্ছে বস্তুটার মোট ভর, এম হচ্ছে বস্তুটার মোট ভর, এম কি? বস্তুর ভর, আর কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ। অর্থাৎ কোন বস্তুর জড়তার ভ্রামক, কোন বস্তুর জড়তার ভ্রামক হলো সেই বস্তুটার ভর এবং চক্রগতির ব্যাসার্ধের বর্গের গুণফলের সমান। এখানে চক্রগতির ব্যাসার্ধ বলতে কি বোঝাচ্ছে একটু বোঝো। চক্রগতির ব্যাসার্ধ বলতে বোঝাচ্ছে একটা বস্তুর সকল ভর যে বিন্দুতে কাজ করে, একটা বস্তুর সকল ভর যে বিন্দুতে কাজ করে সেই বিন্দুর দূরত্ব কোথা থেকে? যে অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক নির্ণয় করছি সেই অক্ষ থেকে। তো চক্রগতির ব্যাসার্ধ এখানে আমি যদি একটু সিম্পলি বলি, কোনো বস্তুর সকল ভর একটি বিন্দুতে কাজ করছে এমন ধরে নিলে অক্ষ হতে সেই বিন্দুর দূরত্বকে বলা হয়, সেই বিন্দুর দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে, ব্যাসার্ধ বলে। তো চক্রগতির ব্যাসার্ধ এটা রাশিমালা কি? চক্রগতির ব্যাসার্ধ এটা রাশিমালা হচ্ছে কে ইকুয়ালস টু রুট ওভার আই ডিভাইডেড বাই এম। ওই যে জাস্ট এপার ওপার পার করে তোল পার করো, তাহলে এটা চলে আসে কে ইকুয়ালস টু রুট ওভার আই ডিভাইডেড বাই এম। আচ্ছা, তো এই ছিল জড়তার ভ্রামকের সাধারণ বিষয়। এখন তোমাদের কি হয় পরীক্ষাতে? তোমাদের পরীক্ষাতে বলে যে একটা সিলিন্ডার এর এর হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, একটা সুষম দণ্ড এর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এর প্রান্ত স্পর্শগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এরকম টাইপ প্রশ্ন আসে। তো এগুলো আসলে প্রতিপাদন করে বের করা আছে এবং সেই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে হয়ে যাবে। তো আমি মানে বইয়ে সব সূত্র একসাথে ওভাবে দেওয়া নাই, সব সূত্র এভাবে ডিটেলস সুন্দরভাবে দেওয়া নাই। তো আমি এক জায়গা থেকে এটা রিসোর্সটা কালেক্ট করেছি এবং সেটা তোমাদের দিচ্ছি। সেটা দেখো এখানে সব কিছু আছে, সকল ধরনের বস্তুরই জড়তার ভ্রামক আছে। তো এখান থেকে যদি সবগুলো তোমরা মনে রাখো তাহলে তোমরা কোথাও আটকাবে না, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি এক্সাম হোক, যে কোনো এক্সাম হোক, কোথাও আটকাবে না। তো প্রথমটা দেখো যে সরু ও সুষম দণ্ডের ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে,
অর্থাৎ এটা হচ্ছে একটা সুষম দণ্ড, যার পুরো যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে কি এল। তাহলে তার জড়তার ভ্রামক হবে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12, এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12। ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বললে 1/12 আসে, এটা মাথায় রাখবা। এটাই এরকম সুষম দণ্ডাকার বস্তু যার দৈর্ঘ্য হচ্ছে এল এবং ভর হচ্ছে, বস্তুটার ভর হচ্ছে এম। তার অক্ষ যদি হয় এবার প্রান্ত স্পর্শগামী, ঠিক আছে, প্রান্তকে স্পর্শ করে চলে গেছে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 3। কেন অক্ষ চেঞ্জ হলে জড়তার ভ্রামক চেঞ্জ হবে? কারণ আমরা জড়তার ভ্রামকের এই যে সংজ্ঞাতেই দেখলাম, দেখো অক্ষ যদি এই অক্ষটাকে যদি এখানে নিয়ে আসতাম তাহলে যে দূরত্ব চেঞ্জ হতো কিনা, দূরত্ব চেঞ্জ হতো। তাহলে দূরত্ব যদি চেঞ্জ হয় তাহলে এই যে জড়তার ভ্রামক, এই যে আর গুলো R1 R2 R3 এগুলো চেঞ্জ হতো, তাহলে জড়তার ভ্রামকও কি হতো, চেঞ্জ হয়ে যেত। তো অক্ষ যদি চেঞ্জ হয় তাহলে জড়তার ভ্রামক চেঞ্জ হয়। অলরাইট, তাহলে সরু সুষম দণ্ডের প্রান্ত বিন্দুগামী প্রান্ত প্রান্ত বিন্দুকে স্পর্শ করে যায় এরকম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 3। এখন আয়তকার বস্তু যদি হয়, আয়তকার বস্তু যদি হয় তাহলে এর কি আছে বলতো, এর প্রস্থ আছে, ঠিক আছে, এর প্রস্থ আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য এল, প্রস্থ হচ্ছে, এর দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থ হচ্ছে বি। এখন ভর কেন্দ্রগামী যদি হয়, ভর কেন্দ্রগামী যদি হয় তাহলে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12। এখন আয়তকার পাতের দৈর্ঘ্যের সাথে সমান্তরাল ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, এটা ছিল প্রস্থের সাথে সমান্তরাল অক্ষ। এখন অক্ষটা যদি হয় এরকম দৈর্ঘ্যের সাথে সমান্তরাল, দৈর্ঘ্যের সাথে সমান্তরাল, তাহলে এম বি স্কোয়ার ডিভাইডেড বাই 12। বোঝো, এখানে প্রস্থের সাথে সমান্তরাল তাহলে প্রস্থ নাই, প্রস্থের সাথে সমান্তরাল মানে প্রস্থ নাই, দৈর্ঘ্যের সাথে সমান্তরাল মানে দৈর্ঘ্য নাই, এল নাই, তাহলে এম বি স্কোয়ার ডিভাইডেড বাই 12। আশা করি এগুলো তোমরা পড়ছো একবার, ঠিক আছে, আমি তোমাদের রিসোর্সেসটা দিলাম, তোমরা এগুলো সবগুলো একটু দেখে নিও, ঠিক আছে, এগুলো সবগুলো এগুলো দেখে নিও। তোমরা যেখানে হ্যাসেল করবা সেটা হচ্ছে করবা, আমি যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে তোমরা জড়তার ভ্রামক টামক এগুলো তো একবার না একবার পড়ছো, তোমরা হ্যাসেল করছো কোথায়, যে তোমাদের বইয়ে সব সূত্র একসাথে দেওয়া নাই, গুছিয়ে দেওয়া নাই, অথবা তোমরা পাও নাই। তো আমি সেটা সমাধান করছি, এখানে আমি সব কিছু গুছিয়ে একবারে দিয়ে দিয়েছি, তো তোমরা এটা একটু পড়ে নেবা, ঠিক আছে। তো আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আমি একটু দেখাই দিই। ইম্পর্টেন্ট গুলো আমি 5 স্টার দিয়ে রাখি, এটা 5 স্টার, এটা 5 স্টার, এটা এই দুইটা না, এটাও না, এটা 5 স্টার, যেগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটাও 5 স্টার, এটা না, এটাও 5 স্টার, মাথায় রাখতে হবেই, এগুলো মাথায় রাখতে হবেই। বাদ বাকিগুলা তোমরা একটু দেখে রাখো তাহলে হবে। গোলক, এই যে যেগুলো ইয়ে করে দিলাম এগুলো হচ্ছে 5 স্টার, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবেই। বাদ বাকিগুলো তোমরা একটু দেখবা, ঠিক আছে, তাহলে হবে। তো এই হচ্ছে জড়তার ভ্রামকের বিষয়, জড়তার ভ্রামক কি সেটা বুঝিয়েছি এবং জড়তার ভ্রামকের যে সূত্রগুলো মাথায় রাখতে হবে সেগুলো আমি তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে তোমরা সবকিছু পড়ে নেবা। তো এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করি, শুধুমাত্র এটা সূত্র বসাই দিয়ে করা আর কি। একটি চাকার ভর 5 কেজি, চক্রগতির ব্যাসার্ধ 25 সেন্টিমিটার, জড়তার ভ্রামক কত? তো এখান থেকে রিলেট করার জন্য আর কি এটা রাখছি। দেখো, একটা চাকতির, বৃত্তাকার চাকতির অভিলম্বগামী বা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/2 এম আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার। এখানে স্মল আর বলতে বোঝাচ্ছে যে তোমার চাকার, এটা ধরো চাকা, চাকতিটাকে কিভাবে কল্পনা করো, চাকা, তো চাকার যে তোমার ইয়েটা আছে, মানে ইন্টারনাল যে পুরুত্বটা আছে সেটাকে স্মল আর বলছে। তো এই স্মল আর অনেক সময় উপেক্ষা করে, ঠিক আছে, সূত্রের যে স্মল আর অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয়, অনেক সময় উপেক্ষা করে। যখন চক্রগতির ব্যাসার্ধ সরাসরি বলে দেয় তখন মানে তোমার স্মল আরটা উপেক্ষা করছে, যেমন এই প্রশ্নেতে যে প্রশ্নটা আমরা দেখছি এখানে স্মল আর উপেক্ষা করেছে, এই স্মল আর এর মান দেয়নি, চক্রগতির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে কে অথবা আর যেটাই বলো না করে এর মান দিছে 25 সেন্টিমিটার, মানে কত, 0.25 মিটার। আর ভর এম দিয়ে দিয়েছে 5 কেজি, 5 কেজি।
এখন বৃত্তাকার চাকতি যেটা সেটাই কিন্তু কিন্তু চাকা, তাই না? বৃত্তাকার চাকা কি কিসের মতো? বৃত্তাকার চাকতির মতো না। তো এখানে চাকার ক্ষেত্রে বৃত্তাকার চাকতির সূত্রটা প্রয়োগ হবে। বৃত্তাকার চাকতির সূত্রটা কি ছিল দেখো, বৃত্তাকার চাকতির সূত্র ছিল 1/2 এম আর স্কোয়ার। তাহলে এখানে সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, I ইকুয়ালস টু 1/2 এম কে স্কোয়ার, কে ধরো আর ধরো 1/2 এম, এম এর মান হচ্ছে 5, 0.25 এটার পুরো স্কোয়ার। এটা মুখে মুখে ক্যালকুলেশন করা সম্ভব। 1/2 গুণন 5, 25-এর পুরো স্কোয়ার দিলে কত হয়? 625, 0.00625। আচ্ছা, এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তোমরা, ঠিক আছে? যেটা অ্যান্সার আসে সেটাই হচ্ছে উত্তর। আমি জাস্ট তোমাদের দেখাই দিলাম যে এরকম আসতে পারে, তোমরা যে সূত্রগুলো পড়ছো সেই রিলেটেড কোশ্চেন আসে না, দিয়ে দিছে চাকার জড়তার ভ্রামক কত, কিন্তু তুমি পড়ছো কি বৃত্তাকার চাকতি। তাহলে কিন্তু তোমার মানে বুঝে নিতে হবে বৃত্তাকার চাকতির আকারের মানে বিষয়টা, বৃত্তাকার চাকতির আকারেই হচ্ছে চাকা। অর্থাৎ চাকার চক্রগতির ব্যাসার্ধ যা, বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধও সেম। আচ্ছা, আমরা মানে এখানে জড়তার ভ্রামক, টর্ক এবং কৌণিক ভরবেগ এই দুটো টপিকসে বেশি কাজে লাগে, আমরা দেখব। তাই আমরা এখানে এটা নিয়ে বেশি আলোচনা করছি না। এই রিলেটেড ম্যাথ আমরা কৌণিক ভরবেগ এবং টর্ক যখন পড়বো সেখানে আরো বেশি দেখতে পাবো। আচ্ছা, কৌণিক অংশ এখানে এখন আসছে আমরা কৌণিক অংশে, মানে কৌণিক গতি সংক্রান্ত জিনিসপত্র আমরা এখানে পড়বো। এটা গতিবিদ্যাতে পড়ার কথা ছিল, কিন্তু তোমাদের সিলেবাসে যেহেতু গতিবিদ্যা নাই, শর্ট সিলেবাস, তোমাদের তো লাস্ট শর্ট সিলেবাসের ব্যাচ, তো আমি আমার মনে হচ্ছে কৌণিক অংশটা এখানে পড়ে দেওয়া উচিত। খুব দ্রুত পড়াবো। দেখো, কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে চলতে থাকে, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথে কোন একটা বস্তু চলছে, একটা বস্তু চলছে যার ভর হচ্ছে এম, এবং যে ব্যাসার্ধে চলছে সে ব্যাসার্ধটা হচ্ছে আর। এখন বস্তুটা চলতে 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 একটা সময় এই পয়েন্টে এসে থামলো, এই পয়েন্টে এসে থামলো। এখানেও কি সেম আর পরিমাণ ব্যাসার্ধ। তো এখানে যে কৌণিক সরণ হয়েছে সেটা হচ্ছে থিটা, থিটা হচ্ছে কৌণিক সরণ। এবং এখানে যে রৈখিক সরণ হয়েছে সেটা হচ্ছে এস, এস হচ্ছে রৈখিক সরণ। এস কি? রৈখিক সরণ, রৈখিক সরণ। আর থিটা এটা হচ্ছে কৌণিক সরণ, কৌণিক সরণ। তো এটা আমরা ছোটবেলা থেকে সূত্রটা জানি, পড়ছি। এস ইকুয়ালস টু কি? এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা। আচ্ছা, এটা হচ্ছে এক এক- এক নম্বর সূত্র। এবার আসো, আহ, এটা যে বৃত্তাকার বেগে চলে সেটা হচ্ছে তোমার কৌণিক বেগ, আমরা ওমেগা কি দ্বারা প্রকাশ করলাম? কি কৌণিক বেগ। আর ভি কে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি কে আমরা প্রকাশ করি রৈখিক বেগকে ভি দ্বারা প্রকাশ করি, রৈখিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। এবার দেখো, আমরা কি জানি? আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি, এটা আমরা জানি। তাহলে ভি ইকুয়ালস টু কি? ভি ইকুয়ালস টু হচ্ছে এস ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এ অনুযায়ী যে আমরা যদি কৌণিক বেগ নিই, কৌণিক বেগ ওমেগা, তাহলে এখানে কি আছে? রৈখিক সরণ এস, তাহলে কৌণিক বেগের ক্ষেত্রে রৈখিক সরণ থাকবে থিটা এবং সময় টি। তাহলে যে এইখানে এক নম্বরে যেটা পাইছি আমরা, এখান থেকে আমরা কি পেলাম? থিটা ইকুয়ালস টু ওমেগা টি। এটা আমরা আরেকটা সূত্র পেলাম, ঠিক আছে? এটা আমরা আরেকটা সূত্র পেলাম, 2 নম্বর সূত্র। এখন এক হতে এক হতে দেখো আমরা কি পাচ্ছি? এক হতে পাচ্ছি থিটা ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই আর, এবং দুই হতে আমরা পাচ্ছি থিটা ইকুয়ালস টু ওমেগা টি।
এখন এই দুইটাই কি সেম জিনিস না, থিটা, থিটা ইকুয়ালস টু, তাহলে আমরা এই দুইটা জিনিস থেকে এখানে আসলে লিখতে পারি, এই দুইটা জিনিস থেকে এখানে আমরা কি লিখতে পারি, দুইটা জিনিস থেকে এখানে লিখতে পারি এস ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু ওমেগা টি। তাহলে এখানে এস ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কি ওমেগা আর, এস ডিভাইডেড বাই টি এটা মানে কি ভি আর ওমেগা আর, তাহলে এটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তাহলে ভি ইকুয়ালস টু ওমেগা আর, এটা রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে আমাদের কৌণিক অংশের 3 নম্বর সূত্র। এখানে অনেক সূত্র আসবে, ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে। ভি ইকুয়ালস টু ওমেগা আর। আচ্ছা, এখন আমরা দেখো 2 হতে আরেকটা জিনিস পাই, দুই হতে দেখো কি পাচ্ছি, 2 হতে পাচ্ছি ওমেগা ইকুয়ালস টু থিটা ডিভাইডেড বাই টি। এখন এই যে এটার কথা চিন্তা করো, একটা বস্তু এই বৃত্তাকার পথে পুরোটা কমপ্লিট করছে, ঠিক আছে, পুরো একটা সার্কুলার মোশন দিছে, পুরো একটা সার্কুলার মোশন দিয়ে এই পয়েন্টে এসে থামছে, তাহলে সে থিটা ইকুয়ালস টু 2 পাই পথ অতিক্রম করছে, তাই না? মানে একবার যদি পুরো বৃত্ত ঘুরে আসে তাহলে কত পথ অতিক্রম করবে কৌণিকভাবে? 2 পাই। এবং সময় যেটা লাগাইছে সেটা হচ্ছে টি, এটিকে আমরা বলছি পর্যায়কাল। কি বলছি? পর্যায়কাল। অর্থাৎ 2 পাইয়ের জন্য সময় লাগে ক্যাপিটাল টি। তাহলে ওমেগা ইকুয়ালস টু আমরা বলতে পারি, ওমেগা ইকুয়ালস টু বলতে পারি 2 পাই ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে একটা সূত্র, ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, অর্থাৎ কৌণিক বেগ ইকুয়ালস টু কি 2 পাই বাই টি। এটা হচ্ছে 4 নম্বর সূত্র। আচ্ছা, এবার যদি এরকম হয় যে এন পাক দিছে, ঠিক আছে, এই বস্তুটা একটা পাক দিছে না, মানে বৃত্তাকার পথে এনটা পাক দিছে, মানে এন সংখ্যক পাক দিছে, এন ক্যাপিটাল এন দি, এন পাক দিলে, এন পাক দিলে তোমার থিটা ইকুয়ালস টু কি হবে? 2 পাই এন, মানে মোট কৌণিক সরণ 2 পাই এন, যত পাক দিবে তার সমান। এবং সময় এতে লাগছে ধরো ওই টি পরিমাণ সময় লাগছে, এন পাক দিলে 2 পাই এন পরিমাণ কৌণিক সরণের সময় লাগছে স্মল টি। তাহলে সেক্ষেত্রে ওমেগা ইকুয়ালস টু কি হবে? ওমেগা ইকুয়ালস টু কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ 2 পাই এন ডিভাইডেড বাই টি। এটার একটা সূত্র। আচ্ছা, এবার আসো, এই যে আমরা 4 নম্বর যে ইয়াটা পাইছি, সূত্রটা পাইছি, 4 হতে 4 নম্বর যে সূত্রটা পাইছি সেটা কি? ওমেগা ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই টি। এটাকে এভাবে লেখো, 2 পাই ইন্টু 1 ডিভাইডেড বাই টি। ওমেগা ইকুয়ালস টু 2 পাই ইন্টু 1 ডিভাইডেড বাই টি। 1 ডিভাইডেড বাই টি মানে কি বলতো? 1 ডিভাইডেড বাই টি মানে ছোটবেলায় তোমরা পড়ছো কম্পাঙ্ক, অর্থাৎ ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। এফটা কি বোঝাচ্ছে? এফটা বোঝাচ্ছে কম্পাঙ্ক। এফ ইকুয়ালস টু কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক কি? হার্জ। ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। অলরাইট, এখানে আরেকটা সূত্র আমি লিখে দিতে চাই, সেটা হচ্ছে কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে এ ইকুয়ালস টু আলফা ইন্টু আর। এ ইকুয়ালস টু আলফা ইন্টু আর। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আমি এটার প্রতিপাদন করলাম না, এটা কি? কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ। তো কৌণিক অংশের যে সূত্রগুলো আমি একটু যে সূত্রগুলো লিখলাম সেগুলো একটু মাথায় রাখতে হবে। আমি যেভাবে প্রতিপাদন করে দিয়েছি এভাবে একবার তোমরা যদি প্র্যাকটিস করো, মাথায় রাখা কিন্তু অনেক ইজি হয়ে যায় জিনিসটা, ঠিক আছে? অথবা তোমরা সূত্র মুখস্থ করতে পারো, কোনো প্রবলেম নাই। অলরাইট, তাহলে কৌণিক অংশের আমরা অনেক সূত্রই পড়লাম, সেগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো একটু নোট ডাউন করে নিও তোমরা। এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করি।
এই যে এটা দেখো কি বলেছে, একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য কত? 18 সেন্টিমিটার। এর কৌণিক বেগ কত? মিনিটের কাঁটা কি বলেছে, মিনিটের কাঁটা, এটা এদিক থেকে খেয়াল করো, মিনিটের কাঁটা, মিনিটের কাঁটার পর্যায়কাল কত? মিনিটের কাঁটার পর্যায়কাল টি, মিনিটের কাঁটার পর্যায়কাল টি, এটা হচ্ছে 60 মিনিট। অর্থাৎ 60 মিনিটে মিনিটের কাঁটা একবার ঘুরে আসে, অর্থাৎ 60 × 60 সেকেন্ড। এটা হচ্ছে কি পর্যায়কাল। এখন যে দৈর্ঘ্যটা দিয়েছে সেটা ধরো আর, সেটা হচ্ছে 18 সেন্টিমিটার। এখন তোমাকে বলেছে কৌণিক বেগ কত, অর্থাৎ ওমেগা ইকুয়ালস টু হোয়াট। এখন তুমি কিভাবে বের করতে পারবো এখানে ওমেগা? দেখো তুমি জানো ওমেগা ইকুয়ালস টু 2π/t। তোমার এখানে যে আর এর মান দিছে দৈর্ঘ্য, সেটার কোনো দরকারই নেই। 2π/t এর মান কত? টি এর মান হচ্ছে 60 × 60 মিনিটের কাটার ক্ষেত্রে। তাহলে তুমি পাবা কত? এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাবা 1.74 ইন্টু 10⁻³ রেডিয়াস পার সেকেন্ড। কৌণিক বেগের একক কি? রেডিয়াস পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বার হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। শুধুমাত্র যে সূত্রগুলো পড়াইলাম সে সূত্র ফেলাই এই ম্যাথটা জাস্ট, বাকি ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবা যেগুলো আছে। আচ্ছা, আমরা এখন নেক্সট টপিকে চলে যাই, কৌণিক ভরবেগ। আচ্ছা, আমরা এর আগে যে ভরবেগটা পড়ছি সেটা কিন্তু কৌণিক ভরবেগ না, সেটা হচ্ছে রৈখিক ভরবেগ। কৌণিক ভরবেগের বিষয়টা কি? ধরো এটা হচ্ছে একটা অক্ষ, সে অক্ষের সাপেক্ষে কোন একটা বস্তু ঘুরছে, অক্ষের সাপেক্ষে কোন একটা বস্তু ঘুরছে। ধরো এই অক্ষের সাপেক্ষে কোন একটা বস্তু ঘুরছে, তাহলে যে বস্তুটার অক্ষতে দূরত্ব হচ্ছে আর, এবং বস্তুটার ভর হচ্ছে এম, এন্ড বস্তুটার বেগ কি বরাবর থাকে বলতো? বস্তুর বেগ সবসময় যে বৃত্তাকার পথে ঘুরে তার স্পর্শক বরাবর থাকে। বস্তুটার যে রৈখিক ভরবেগ সেটা হচ্ছে রৈখিক ভরবেগের দিক, বেগের দিকে যেদিকে বেগ থাকে সেটা হচ্ছে রৈখিক ভরবেগের দিক। রৈখিক ভরবেগ পি, এটা ইকুয়ালস টু এম ভি। পি ভেক্টর আকারে যদি দিই তাহলে ভি এর উপর ভেক্টর, মানে ভি এর দিক যেদিকে পি এর দিকও সেদিকে, অর্থাৎ এটা হচ্ছে পি মানে ভরবেগের দিক। এটা হচ্ছে রৈখিক ভরবেগ। কৌণিক ভরবেগ হচ্ছে রৈখিক ভরবেগ এবং ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণন। তাহলে কৌণিক ভরবেগ এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। কি দ্বারা? এল দ্বারা। তো কৌণিক ভরবেগ এল এটা ইকুয়ালস টু কি? কৌণিক ভরবেগ এল এটা ইকুয়ালস টু ব্যাসার্ধ ভেক্টর গুণন রৈখিক ভরবেগ এর ক্রস গুণন। কেন আমরা ক্রস গুণন করলাম? সিম্পল ভাবে চিন্তা করো, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি, ক্রস গুণনের ফলে আমরা কি পাই? ক্রস গুণনের ফলে আমরা পাই ভেক্টর রাশি পাই, ডট গুণনে পাই আমরা স্কেলার রাশি। তাই আমরা কৌণিক ভরবেগ পাওয়ার জন্য ক্রস গুণন করছি। আচ্ছা, তাহলে এল ইকুয়ালস টু আর ক্রস পি। আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর পি হচ্ছে রৈখিক ভরবেগ পি, আর আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এখানে আর এর পরিচয় কি? আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, তাহলে এল ইকুয়ালস টু আর ক্রস পি। তাহলে এল এর মান শুধুমাত্র যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি? আর পি সাইন থিটা, ক্রস গুণনের ফলে কি আসে? সাইন থিটা। এন্ড থিটা এটা যদি 90 ডিগ্রি হয়, বেশিরভাগ কেসে কত হয়? 90 ডিগ্রি হয়। ব্যাসার্ধ ভেক্টর এবং ভর মানে রৈখিক ভরবেগের দিক দেখো সবসময় প্রায় মানে বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘুরতে থাকে তাহলে সবসময় প্রায় রৈখিক ভরবেগ এবং ব্যাসার্ধ ভেক্টরের দিক হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে 90 ডিগ্রি হয়। তো এখানে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে এখানে পাবো আমরা কি? আর পি। তাহলে এখানে আমরা যদি পি কে ভাঙাই তাহলে পি ইকুয়ালস টু কি? এম ভি। তাহলে এখানে আমরা পাচ্ছি এল ইকুয়ালস টু এম ভি আর।
তো যে আমরা কয়েকটা সূত্র আগে দাগাই এখান থেকে কোনগুলো মাথায় রাখা প্রয়োজন। এটা হচ্ছে প্রথমে যেটা লিখেছি এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড এই যে এল ইকুয়ালস টু আর ক্রস পি এটা মাথায় রাখলে তো আমাদের এটা হয়ে যাচ্ছে, কারণ ক্রস গুণন ইকুয়ালস টু আমরা কি জানি, সেই দুইটা গুণন ইনটু সাইন থিটা। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা জিনিস যদি নিয়ে আসতে চাই, সেটা দেখো ভি ইকুয়ালস টু কি আমরা পড়ছি, ভি ইকুয়ালস টু পড়ছি ওমেগা, তাহলে এল ইকুয়ালস টু এম ইন্টু ওমেগা আর ইন্টু আর। তাহলে এল ইকুয়ালস টু কি এম ওমেগা আর স্কোয়ার, এম ওমেগা আর স্কোয়ার। তাহলে এল ইকুয়ালস টু আমরা যদি এভাবে লিখি এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। এম আর স্কোয়ার এটা আসলে কি বলতো, এম আর স্কোয়ার মানে হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এল ইকুয়ালস টু আই ওমেগা, অর্থাৎ কৌণিক ভরবেগ হচ্ছে সেই বস্তুর জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফলের সমান। তাহলে এই যে সূত্রগুলো যে প্রতিপাদন করলাম সেটা একবার প্র্যাকটিস করলে কিন্তু এগুলো মাথায় থাকবে, অথবা তোমরা এই যে রেড কালার দিয়ে যে বক্স করে দিয়েছি এগুলা মাথায় রাখলেও হয়ে যাবে। এই ছিল কৌণিক ভরবেগের কনসেপ্ট। আমি একেবারে ডিপে যাচ্ছি না সেভাবে, কারণ মানে আমাদের অত সময় নাই, একটা টপিকসে একদিন দেওয়ার মতো সময় নাই। এটুকু এটুকু জানলেই হবে, মানে বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে এখন। আচ্ছা দেখো এখানে কি বলেছে, 4 কেজি ভরের একটি বস্তুকে 0.2 মিটার দৈর্ঘ্যের সুতা দিয়ে একটি নির্দিষ্ট কের চারিদিকে 2 রেডিয়াস পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরানো হলে কৌণিক ভরবেগ কত? আচ্ছা, তাহলে এখানে আমাদের যে ইনফরমেশন গুলো দিয়েছে সেটা হচ্ছে এম এর মান দিয়েছে 4 কেজি, এখানে তোমার যে আর এর মান দিয়েছে 0.2 মিটার, এবং নির্দিষ্ট অক্ষের চারিদিকে 2 রেডিয়াস পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে, মানে ওমেগা এর মান দিয়েছে 2 রেডিয়াস পার সেকেন্ড। এখন তোমাকে বের করতে বলেছে কৌণিক ভরবেগ কত, মানে এল এর মান কত। এখন এখানে দেখো এল ইকুয়ালস টু আমরা এইমাত্রই পড়লাম আই ওমেগা, তাহলে আই ইকুয়ালস টু কি, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। এই যে এখানে কিন্তু দেখো বলেছে সুতা দিয়ে একটি নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘোরানো হচ্ছে। তুমি একটু দেখবা, ঠিক আছে, যে আমি ইয়ারগুলো দিয়েছি, যে সূত্রগুলো দিয়েছি জড়তার ভ্রামক সংক্রান্ত, সেখানে সুতার সামনে কোনো বস্তু বেঁধে যদি ঘোরাতে থাকেও তাহলে সে বস্তুর জড়তার ভ্রামক হয় এম আর স্কোয়ার, এটা বলা আছে। তাহলে সেই কারণে আমরা এখানে বসাচ্ছি এম আর স্কোয়ার। এটা যদি সিলিন্ডার হইতো তাহলে কিন্তু আমরা এটা বসাইতাম না, আমরা সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক বসাইতাম। ওমেগা এর মান দেওয়া আছে 2। আচ্ছা, এখন আমরা সবকিছুর মান বসে, এম এর মান হচ্ছে 4, আর এর মান কত 0.2, এরপর স্কোয়ার, ওমেগা এর মান হচ্ছে 2, তাহলে 8 ইন্টু 0.4, তাহলে 3.2, সরি 0.04, তাহলে 0.04, তাহলে 3.0.32 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আনসার। সরি কেজি মিটার পার সেকেন্ড না, এখানে দেখো এল এর একক কি, এখানে আছে কি আর আর পি, তাহলে আর কি, আর কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, অ্যান্সার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। পি এর একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, তাহলে আরেকটা মিটার গুণ হলে কেজি মিটার স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কোথায় আছে, বি নাম্বারে। দেখো এগুলো কিন্তু তোমার অ্যান্সার মান ঠিক আছে কিন্তু একক ভুল, একক ভুল, এটার একক ভুল, অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ঠিক আছে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। অলরাইট, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। টর্ক, টর্ক কি, দেখো তোমরা টর্ক কিন্তু অবজার্ভ করতে পারো, যখন ঘূর্ণন গতি হয় তখন বলের মতো যে রাশিটা কাজ করে সেটাই হচ্ছে টর্ক। এটা আমরা অবজার্ভ করতে পারি কখন বেশি, যখন তোমরা দরজা খুলবা। দেখো মনে করো এটা হচ্ছে একটা দরজা, এটা হচ্ছে দরজার কবজা, আর এটা হচ্ছে একটা দরজা। এখন এই যে এটা হচ্ছে কি দরজার কবজা, কবজার কাছে যদি দরজা তুমি ধাক্কা দাও তাহলে কিন্তু দরজা খুলতে চাইবে না, তাই না? কবজার কাছে ধাক্কা দিয়ে দরজা খোলা কঠিন আছে। কিন্তু যেখানে হাতল থাকে, কেন হাতল আসলে এই যে বাইরের প্রান্তে রাখা হয় সেটা একটা কোশ্চেন, তাই না? হাতল বাইরের প্রান্তে এই কারণে রাখা হয় কারণ যত বাইরের প্রান্তে তুমি বল প্রয়োগ করবে দরজা খুলতে অথবা বন্ধ করতে তত তোমার ইজি ফিল হবে।
অর্থাৎ এই যে ঘূর্ণন গতির ক্ষেত্রে, অর্থাৎ দরজাকে একটা ঘূর্ণন রোটেশনাল মোশন দিচ্ছে না, অর্থাৎ ঘূর্ণন গতির ক্ষেত্রে শুধুমাত্র তুমি কত ফোর্স প্রয়োগ করছো সেটা নির্ভর করে না। ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তু সরণের ক্ষেত্রে কত ফোর্স প্রয়োগ করছো সেটা নির্ভর করে না। আরেকটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে তুমি কোথায় ফোর্স প্রয়োগ করছো। তুমি যদি কবজার কাছাকাছি ফোর্স প্রয়োগ করো তাহলে কিন্তু সেই পরিমাণ সরণ হবে না, বাট এই যে হাতলের কাছে ফোর্স প্রয়োগ করো তাহলে কিন্তু এনাফ পরিমাণ ত্বরণ প্রাপ্ত হবে, তাই না? তো এই যে এখানে টর্ক কাজ করছে, এখানে শুধুমাত্র মানে কত বল প্রযুক্ত করছো সেটা নির্ভর করে না। এখানে আরেকটা জিনিস নির্ভর করে, অক্ষ থেকে কত দূরে তুমি বল প্রয়োগ করছো। তো এই যে এটা হচ্ছে দরজা মনে করো, এবং অক্ষ থেকে অক্ষ থেকে আর দূরত্বে তুমি কি প্রয়োগ করছো, বল প্রয়োগ করছো। এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। এখানে বল প্রয়োগ করছো তুমি এফ পরিমাণ বল, এখানে প্রয়োগ করছো এফ পরিমাণ বল। তাহলে টর্ককে প্রকাশ করা হয় টাউ দিয়ে। টর্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? টর্ককে প্রকাশ করা হয় টাউ দিয়ে, টাউ। তো টর্ক টাউ এটা ইকুয়ালস টু ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ক্রস গুণন। ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ক্রস গুণনকে বলা হয় টর্ক। টর্ক একটা ভেক্টর রাশি, তাই ক্রস গুণন। তো টর্ক টাউ এটা ইকুয়ালস টু কি, আর এফ সাইন থিটা। বেশিরভাগ কেসে থিটা ইকুয়ালস টু কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে থিটার মান যদি আমরা 90 ডিগ্রি বসাই, তাহলে টাউ ইকুয়ালস টু আর এফ সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত, 1। তাহলে আর এফ। এখন এফ ইকুয়ালস টু আমরা কি জানি, এফ ইকুয়ালস টু এম এ, এম এ ইন্টু আর। আমরা একটু আগে রৈখিক ত্বরণের কৌণিক ত্বরণের সম্পর্ক বললাম, সেখানে এ ইকুয়ালস টু আমরা কি পড়ছি, আলফা ইন্টু আর। তাহলে এখানে আরেকটা আর, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, তাহলে এম আর স্কোয়ার ইন্টু আলফা। এই যে এম আর স্কোয়ার এটা মানে কি বলতো, জড়তার ভ্রামক আই ইন্টু আলফা। তাহলে টাউ ইকুয়ালস টু আই আলফা। এটা হচ্ছে একটা সূত্র। এই যে প্রথমে যেটা পড়ালাম এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। এই যে এই প্রতিপাদনটা একবার যদি করো তাহলে কিন্তু সূত্রগুলো মাথায় সেট হয়ে যাওয়ার কথা। এই হচ্ছে টর্কের বিষয়। টর্ক বিষয়ে টর্ক নিয়ে একটা প্রবলেম সলভ করি। খুব ইজি প্রবলেম, দেখো 5 কেজি ভরের একটি চাকার চক্রগতির ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, এর উপর 0.4 নিউটন মিটার টর্ক প্রযুক্ত করলে কৌণিক ত্বরণ কত হবে। কি কি ইনফরমেশন দিচ্ছে দেখো, ইনফরমেশন এখানে দিয়েছে ভর 5 কেজি, চক্রগতির ব্যাসার্ধ আর 20 সেন্টিমিটার, এটাকে যদি মিটারে নাও তাহলে 0.20 মিটার, এবং এখানে টর্ক প্রযুক্ত করা হয়েছে 0.4 নিউটন মিটার। কৌণিক ত্বরণ আলফা কত? তাহলে আমরা এইমাত্র পড়লাম টর্ক টাউ ইকুয়ালস টু আই আলফা। আলফা ইকুয়ালস টু কি, তাহলে টাউ ডিভাইডেড বাই আই। এখন আই এটার মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দেখো আই ইকুয়ালস টু একটি চাকার, এই যে চাকার মানে কি, চাকার মানে হচ্ছে বৃত্তাকার চাকতি, চাকার জড়তার ভ্রামক 1/2 এম আর স্কোয়ার। এম এর মান হচ্ছে 5, আর সরি 1/2 সামনে আছে, 1/2 ইন্টু 5, আর এর মান কত, আর এর মান হচ্ছে 0.20, এরপর স্কোয়ার। অলরাইট, তাহলে এখানে পাবা তুমি কত, 0.5 গুণন 5 গুণন এটার উপর স্কোয়ার, 0.0040। এটা ক্যালকুলেশন করে তুমি আয়ের মান পাবে। উপরে টাওয়ের মান তো দেওয়াই আছে, তাই না? উপরে টাওয়ের মান দেওয়া আছে, উপরে টাওয়ের মান কত, টাওয়ের মান দেওয়া আছে কত, 0.04। আর এখানে যেটা বসাবা 0.5 ইন্টু 5 ইন্টু 0.20 এরপর হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে যেটা পাবা সেটাই হচ্ছে কৌণিক ত্বরণের মান। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয় কৌণিক ত্বরণ, যেটা আসে সেটা অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আজকে আমাদের ক্লাস শেষ আজকের মতো। আর কিছু টপিক বাকি আছে, আগামী ক্লাসে টপিকগুলো কভার করার চেষ্টা করব। মানে একটা সিঙ্গেল এই ক্লাসগুলো করলে একটা সিঙ্গেল
সূত্র বাদ যাবে না, একটা সিঙ্গেল কনসেপ্টও বাদ যাবে না। আমি এখন পর্যন্ত যে কয়টা টপিক পড়েছি সেই কয়টা টপিক্সের ইচ অ্যান্ড এভরি ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, এবং হয়তো ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো একটু কম আলোচনা করেছি। আমার কাজ হচ্ছে কনসেপচুয়াল জিনিসগুলো একটু বেশি ধরে দেওয়া, তোমাদের কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংকগুলো বেশি থেকে বেশি সলভ করা। অবশ্যই প্রবলেম পাইলে সেগুলো আমাদের মেন্টরদের সাথে অথবা গ্রুপে শেয়ার করবা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।